শুভ সন্ধ্যা। আজকে পালসের সেকেন্ড পার্ট। আমরা এর আগের দিন পালসের রেট নিয়ে ডিসকাশন করেছিলাম, পালস রেটটা নিয়ে। আজকে রিদিম নিয়ে আমরা এগোব। পালসে আমরা কি কি দেখি? প্রথমত হচ্ছে রেটটা দেখতে হবে, কত রেট থাকে, নর্মাল রেট কি না কি, সমস্ত এর আগের দিন আমরা ডিসকাশন করেছি। এবং পালস দেখতে গেলে আমাদের কি কি জিনিস দেখবো, আমরা কি কি অবজারভেশন করবো? রেট, রিদিম, ক্যারেক্টার, ভলিউম, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়ার্ক, এগুলো নিয়ে আমরা এর আগের দিন ডিসকাশন করে দিয়েছি অলরেডি রেটটা নিয়ে। আজকে আমরা রিদিম নিয়ে ডিসকাশন করব। তো সেই হিসাবে আমি আজকে প্রথমে একটুখানি আমাদের রেট নিয়ে আমরা বলেছিলাম যে কাদের কীরকমভাবে রেটের চেঞ্জেসগুলো হয়। পালস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পালসে যেটা আমরা পাই সেটা হচ্ছে হার্ট বিট যেটা হয়, লেফট ভেন্ট্রিকল থেকে যে সিস্টোলগুলো তৈরি হয় তার যে ওয়েভটা আসে আমাদের বিভিন্ন আর্টারিতে, সেই আর্টারি থেকে আমরা ফিল করি কিভাবে কতটা পরিমাণে হার্ট আমাদের বিটিং করছে, পার বিটিংটা কি আসছে সেটা আমরা পাই। কখনো বিটিং যখন আমাদের যেটা বলি আমরা কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া বলতে দুটো ভাগে ভাগ করা যায়, যে একটা হচ্ছে স্লো, একটা হচ্ছে ফাস্ট। নর্মাল পালস যেটা বা নর্মাল হার্টবিট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট। যদি এটা থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলি। বিলো দ্য 60 যদি হয় তখন সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, আর অ্যাবভ দ্য 100 সেটাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া। এগুলো মোটামুটি আমাদের সকলেরই জানা হয়ে গেছে। ব্র্যাডিকার্ডিয়া নর্মালি কখনো হতে পারে যারা ট্রেন্ড অ্যাথলেট, তাদেরকে ফিজিওলজিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ফিজিওলজিক্যালি, একটা প্যাথোলজিক্যালি। তো ফিজিওলজিক্যালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ট্রেন্ড অ্যাথলেট যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের ব্র্যাডিকার্ডিয়া একটা ট্রেন্ড থাকে। আর যখন আমরা ঘুমোই তখনও কিন্তু আমাদের পালস রেট ব্র্যাডিকার্ডিয়াতে চলে যেতে পারে। আর প্যাথোলজিক্যাল সাইড যেটা সেদিনকে আলোচনা করেছিলাম, ভেসোভেগাল অ্যাটাক যদি হয় সেখানে পালস রেট ব্র্যাডিকার্ডিয়া হয়ে যেতে পারে। সাডেন শক, সেখানে একটা আমাদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। ফ্রাইটেন, সেখান থেকে একটা হতে পারে। মেক্সোইডিমা, সেটা থেকে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছি। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যায় তখন সেখানেও কিন্তু আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই। যদি এছাড়াও আমাদের কতগুলো আমরা বলেছিলাম যে ইন্ট্রাক্রেনিয়াল যে মানে ব্রেনের মধ্যে যে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন সেটা যদি বেড়ে যায় সেখানে তাহলে আমাদের ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারি। ডিজিটালিস জাতীয় কোনো এলোপ্যাথিক ড্রাগ যদি আমাদের খাওয়া হয় সেখানে আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারি। আমাদের হার্ট ব্লকিং যদি হয়ে থাকে সেখানে দেখতে পারি। সিক্স সাইনাস সিনড্রোম সেখানেও দেখতে পাই। হাইপোথার্মিয়া যদি হয়ে থাকে, টেম্পারেচার যদি কমে যায় সেখানেও ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারি। নেফ্রাইটিসে ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারি। অ্যাওর্টিক স্টেনোসিসে দেখতে পারি। অ্যাওর্টিক সাইনাস সিমটমে দেখতে পারি। আমরা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া যখন বলছি, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কাকে বলছি আমরা? আপনারা কি স্ক্রিনটা পরিষ্কার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, পালস রেট ইনক্রিজ লেস দেন 10 beats পার ডিগ্রি অফ টেম্পারেচার ইনক্রিজ। যদি আমাদের নর্মালি কি হয়, 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লে 10টা বিট আমাদের পালসে আমরা বেশি পাবো। ধরুন কারো হয়তো 97 তার বডি টেম্পারেচার আছে, 97 যখন বডি টেম্পারেচার তখন তার পালস রেট আছে 72। যদি এইটে 1 ডিগ্রি বেড়ে গেল টেম্পারেচার, 98 হলো, তখন আমাদের নর্মালি হওয়ার কথা 82। বাট যদি 82 থেকে কম পাই অথচ টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে গেল, তখন সেটাকে 82 চেয়ে কম ধরে 80 পেলাম কি 78 পেলাম। এটা হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, রিলেশন উইথ দ্য টেম্পারেচার। আর ঠিক ট্র্যাকিকার্ডিয়া জাস্ট এর রিভার্সটা, রেট মোর দেন 100 পার মিনিটে যদি হয়, এবং সেখানে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কি হবে, 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য তার 10টার চেয়ে বেশি বিট হয়ে যাবে। আমার 1 ডিগ্রি বাড়লো, 98 হলো, সেখানে 78 থেকে 82 হওয়ার কথা ছিল, আমার
পালস বিট, সেই জায়গায় যদি দেখা যায় যে 1 ডিগ্রি বাড়লো টেম্পারেচার, কিন্তু আমার পালস রেটটা সেখানে অনেক বেশি হয়ে গেলে 82 চেয়ে 82 জায়গা হয়তো 85 বা 90 হয়ে গেছে, সেইটা হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। এগুলো কোথায় দেখতে পাই? নিউমেটিক কার্ডাইটিসে আমরা দেখতে পাই রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, টিউবারকুলোসিসে দেখতে পাই আমরা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, আর সরি ট্যাকিকার্ডিয়া। আর যখন আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখি যখন টাইফয়েড ফিভার হয়, 1 সপ্তাহ পার হয়ে গেলে যখন টাইফয়েড ফিভার, তখন সেখানে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই। টেম্পারেচার যখন বাড়ছে সেই হারে কিন্তু পালস রেট বাড়ছে না। মেনিনজাইটিসে আমরা দেখতে পাই। এইগুলো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। সাইনাস ট্যাকিকার্ডিয়া পালস রেট যখন আমাদের 100 থেকে 160 পার মিনিটের মধ্যে থাকবে, তখন আমরা সেটা বলছি সাইনাস ট্যাকিকার্ডিয়া। আমরা এগুলো কোথায় পাই? যখন ইসিজি গুলো আমাদের আসে, ইসিজি রিপোর্টগুলো আসে, সেখান থেকে আমরা দেখতে পাই, সেখানে লেখা থাকে যে রিডিংটার ক্ষেত্রে সেখানে লেখা থাকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া বা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, রিলেটিভ ট্যাকিকার্ডিয়া, এগুলো লেখা থাকে। এর ফিজিওলজিক্যাল কজগুলো যেগুলো আছে সেখানে এক্সারসাইজ, ইমোশন, ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে, কিছু যদি ভেসেলকে ডাইলেক্ট করার জন্য যদি কোনো মেডিসিন দেওয়া হয়, সেই ধরনের কোনো মেডিসিনের জন্য কিন্তু আমাদের এই ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই। আবার প্যাথোলজিক্যাল কজগুলো যেখানে দেখতে পাই সেখানে সাডেন শক, হেমারেজ, এখান থেকেও আমরা দেখতে পাই। আবার ট্যাকিকার্ডিয়া যেখানে আমরা হাই ফিভার হয়ে যাচ্ছে, সিভিয়ার এনিমিয়া হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। তো এগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম এই জায়গায়। এবার আজকে আমরা রিদিমে চলে আসছি। রিদিম যখন আমরা দেখব, আমাদের এই রিদিমগুলো এই একই জিনিসই, সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এই জায়গাগুলোতে আমরা যখন দেখব, তখন আমাদের মেনলি আমরা পালস ধরে আমরা বুঝতে পারবো পালস বিটটা কি আসছে, এবং তার সাথে সাথে আমরা ইসিজিকেও ফলো করব। হার্টের সার্টেন কন্ডিশন এমন একটা সিমটম সেখানে প্রোভাইড করে যেখানে তার সমস্ত কিছু ঠিক আছে, তার বডি শেপ, তার রেগুলার এক্সারসাইজ সবকিছু যখন করে, তা সত্ত্বেও দেখা যায় তার ব্র্যাডিকার্ডিয়া আছে। এই সিমটমগুলো কি আছে? যখন ব্র্যাডিকার্ডিয়া, এরকম সাইনাস সিমটমগুলো কি আছে? যখন আমাদের পালস রেটটা 60 চেয়ে কমে যাচ্ছে, রিদিমটা তার যে অনেক, আমরা ইসিজি যে প্যাটার্নটা আপনাদেরকে আমি ইসিজি প্যাটার্নে আমি দেখিয়েছিলাম, এই যে এইখানটায় যদি এই ঘরগুলো আমাদের, এই যে ঘরগুলো যদি আমাদের বেড়ে যায়, এখান থেকে 1 2 3 4 1 2 3 4 সবগুলো সমান আছে, এই 4-এর জায়গায় যদি 5 6 হয়ে যায়, তখন বোঝা যাবে এগুলো অনেক গ্যাপে গ্যাপে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা ব্র্যাডিকার্ডিয়া ধরতে পারবো ইসিজি দেখে। সিমিলারলি আমরা যখন এই যে ব্র্যাডিকার্ডিয়া হয়, পালস রেট কমে গেছে, তখন আমরা সিমটম কি দেখি? তার ঘন ঘন নিঃশ্বাস, শর্টনেস অফ ব্রিথ, বুকে একটা ব্যথা, ফ্যাটিউজ, তার প্যালপিটেশন, তা এগুলো হয়তো সব কিছু নেই, কিছু কিছু জিনিস। তার মেমোরি প্রবলেম হচ্ছে, একটু আগে কি বলেছিলেন ভুলে গেছে, কনফিউজড হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন করতে পারছে না, আর একটা তার মাথাটা যেন হালকা শূন্য হয়ে গেছে, কখনো কখনো সে ফেন্টিংও হয়ে যায়। এই সমস্ত সিমটমগুলো কিন্তু আমরা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই। এবং আমরা পালস যখন দেখব, তখন কিন্তু তাদেরকে বিভিন্ন কোশ্চেনের মধ্যে আমরা জিজ্ঞেস করতে পারি যে এর মধ্যে কোনো সিমটম তার মধ্যে দেখা দিয়েছে কিনা। আমরা পালস রেট দেখে আমরা তাকে বলব। ঠিক সিমিলারলি যখন ট্যাকিকার্ডিয়া হয়, পালস রেট খুব ঘন ঘন বাড়ছে, খুব ঘন ঘন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যে ফার্স্ট হার্টবিট, এগুলো মানে ডিহাইড্রেশনের জন্য হতে পারে, স্ট্রেসের জন্য হতে পারে। এইগুলো যখন আমরা দেখি,
তার যে ট্যাকিকার্ডিয়া হয়েছে, অর্থাৎ 100-এর উপরে তার রিদিংটা চলছে। যখন 100-এর উপরে রিদিং চলবে তাহলে এর পিছনে কিছু কারণ থাকবে, তো শুধু শুধু তো হয়নি। শর্টনেস অফ ব্রিদিং যেমন ব্র্যাডিকার্ডিয়া ছিল ঠিক এখানেও তাই পাবো, চেস্ট পেন পাবো, ডিজিনেস পাবো, পেন্টিং পেতে পারি, হেডেক পেতে পারি। তাহলে হেডেকও এই যে কটা সিমটম বললাম সবগুলোই কিন্তু আমার ব্র্যাডিকার্ডিয়াতে ছিল। ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া দুটোতেই কমন সিমটমগুলো থাকতে পারে। তাহলে আমাদের পালসের দেখে আমাদেরকে এর মধ্যখান থেকে বের করতে হবে কোন জায়গায় ডিজিজটা হয়েছে। যখন এইরকম একটা কন্ডিশন আমরা দেখবো তখন তাকে কিন্তু আমরা ইসিজির জন্য অ্যাডভাইস করবো, কারণ ইসিজি অ্যাডভাইস না করলে আপনি অ্যাকচুয়াল জায়গাটা খুঁজে পাবেন না। কজ আমাদের কজ যেগুলো আছে কিছু কিছু মেডিসিনের জন্য হতে পারে, অ্যাংজাইটির জন্য হতে পারে, ইমোশনের জন্য হতে পারে, হ্যাঁ, মেন্টাল কোনো ট্রিটমেন্ট করছে তার জন্য হতে পারে, কিছু অ্যালার্জেটিক ট্রিটমেন্ট করছে তার জন্য হতে পারে, সে খুব সিগারেট স্মোক করে বা কফি খায় এই ধরনের জন্য হতে পারে। এগুলো তো একটা কজ, এগুলো তো নর্মাল কজ। এছাড়াও কিছু কজ আছে। একটা এনিমিক পেশেন্ট, তার রক্ত কম, যেটা আমি বারবার এর আগেও বলেছি। একটা এনিমিক পেশেন্ট, তার হিমোগ্লোবিন কম, তার ট্যাকিকার্ডিয়া, তার প্যালপিটেশন কেন হয় এটা আমরা এর আগে ক্লাসেও বিভিন্ন ক্লাসে আমি আলোচনা করেছি, কার্ডিয়াক সাইকেল আলোচনা করেছি, কার্ডিয়াক আউটপুট আলোচনা করেছি। অট্রিয়া থেকে যদি ব্লাড ভেন্ট্রিকেলে পুরোপুরি না আসে এবং ভেন্ট্রিকেল যদি পুরোপুরি ব্লাড না পায়, সে তাহলে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না বডিকে। তাই জন্য সে বডিকেও দিতে পারবে না এবং হার্টকেও চালু রাখতে পারবে না। হার্টকে চালু রাখতে গেলে হার্টের নিজস্ব যে অক্সিজেন প্রয়োজন সেই জন্য সে বেশি বেশি করে পাম্প করে, ভেন্ট্রিকুল যখন কন্ট্যাক্ট করে অট্রিয়া থেকে পুরো ব্লাড পড়ার আগেই কিন্তু সে আরেকখানা কন্ট্যাক্ট শুরু করে দেয়। এই যখন এই বেশি ঘন ঘন সে পাম্পিং করতে শুরু করে অক্সিজেনের অভাবের জন্য, যে আমাকে তুমি আরো বেশি করে অক্সিজেন দাও, আমাকে তুমি অক্সিজেন দিলে আমি হার্ট চালু রাখলে তবে গিয়ে তোমার সার্কুলেশনটা ভালো থাকবে। তাই জন্য সে বেশি কন্ট্রাক্ট করে। এইরকম যখন কন্ট্রাক্ট করে তার শরীরে এমনিতেই সে অক্সিজেন হিমোগ্লোবিন লেভেল কম আছে, তাহলে কি হবে, তার ব্রিদিং প্রবলেম শুরু হবে। তাহলে কি হবে, তার হার্টের মাসেলের ড্যামেজ হবে, যেখান থেকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা পেতে পারি। তাহলে একটা যে কমন কিছু কজ আছে সেই কজগুলোর মধ্যে না পড়েও কিন্তু যখন আমরা দেখবো এই কমন কজগুলো নেই, তার কোনো মেডিসিন খায় না, তার কোনো অ্যালার্জি নেই, তার কোনো মেন্টাল ট্রিটমেন্ট হচ্ছে না, বা কোনো এর মধ্যে সাডেন কোনো ইমোশন নেই, তখন আমাদের তাকে বলতে হবে ব্লাড টেস্ট করে দেখুন তো আপনার ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা কি আছে, আপনার পিসিবি লেভেলটা কি আছে। সুতরাং আমাকে এটা সিবিসি করতে দিতে হবে। বা এর আগে কোন রকম হার্টের কোনো অ্যাটাক হয়েছিল কিনা, তার কোনো লাংস ডিজিজ আছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। যার বা তার কোনো এমন একটা কন্ডিশন, তার আজকে প্রায় 15 বছর ধরে সে পাইলসে ভুগছে, রেগুলার তার একটু একটু করে ব্লাড যায়, সে ওটাকে নর্মালের মতো ধরে নিয়েছে, ওটা কিছুই না, কিন্তু এটা থেকেও তার হতে পারে। তো এইগুলোর জন্য ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, এটা কিন্তু একটা কমন জিনিস। আচ্ছা, এইবারে আমি এইটাকে আপনাদের সামনে আরো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এই সিমটমগুলো লিখে নিতে চান, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস ট্র্যাকিকার্ডিয়া, এবং যেখানে আসছি বলে সাইনাস অ্যারিথমিয়া। হার্ট রেট ইনক্রিজ করে যখন আমরা নিঃশ্বাস নিই, আর যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন স্লো ডাউন হয়, হার্ট রেটটা স্লো হয়ে পড়ে। আর এইটা কিভাবে আমরা দেখতে পাই, এটার জন্য কিন্তু আমাদের এক ধরনের মেশিন থ্রু দিয়ে, গ্রাফিক্যাল মেশিনের থ্রু দিয়ে আমরা এটাকে হসপিটালে এটাকে দেখা হয়। কিভাবে, এটাকে বলে স্পিগমোগ্রাফ, ডাজন স্পিগমোগ্রাফ এটাকে বলা হয়। কি হয় এতে, এতে যেটা হয় সেটা দেখুন। নর্মালি আমাদের
হার্টে পালসের যে ওয়েভ, পালসের ওয়েভ আমাদের আমরা যদি বলি পালস ওয়েভটা এই আসছে, এটা কিন্তু ঠিক না। পালস ওয়েভ এইভাবে যায় না। পালস ওয়েভ কিভাবে যায়? নর্মাল পালস ওয়েভ সে যখন স্ট্রোক নিচ্ছে, লেফট ভেন্ট্রিকেল থেকে যখন সে সিস্টোল কন্ট্যাক্ট করছে, সোজা উঠে গিয়ে নাবে, এবং যখন যখন আমাদের ভাল্বগুলো ওপেন হয়, ভাল্বগুলো ক্লোজ হয়, তার সাথে সাথে এই গ্রাফগুলো কিন্তু চেঞ্জ হয়। এইখান থেকে ধাক্কা মেরে এই আসে, এসে একদম নিচে নেমে গিয়ে আবার ওঠে, আবার এখান থেকে নামে, আবার ওঠে, আবার এই যায়, আবার পালসেট এইভাবে। এগুলোর কিছু সায়েন্টিফিক আমাদের নাম আছে। এটাকে আমরা বলি প্রাইমারি ওয়েভ, প্রাইমারি ওয়েভ। আর এটাকে বলে এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় ডাইক্রোটিক নচ। আমি নামগুলো অত এখানে দিচ্ছি না। ডাইক্রোটিক নচ, তাহলে এইখানে যদি একটা ডাইক্রোটিক নচ, এখানে একটা নচ যদি হয়ে থাকে, তাহলে এর আগে একটা এখানে নচের মতো হয়েছিল, এটা হচ্ছে প্রি ডাইক্রোটিক নচ। হ্যাঁ, আর এই যে উপরের দিকে উঠলো, তাহলে এটা একটা ওয়েভ উঠলো, এটাকে বলা হয় পোস্ট ডাইক্রোটিক ওয়েভ বা ডাইক্রোটিক ওয়েভ। আবার এটাকে বলা হয় পোস্ট ডাইক্রোটিক ওয়েভ। তো এইটা হচ্ছে নর্মাল। কিন্তু যখন আমাদের সাইনাস অ্যারিথমিয়া দেখা দেয়, 6 সাইনাস সিনড্রোম যখন আমরা দেখতে পাই, তখন কিন্তু এইটে ইন্সপিরেশনের সময় সে যেমন রেটটা খুব ইনক্রিজ করছে, এইটি তখন হয়ে যায় অন্যভাবে। কীরকমভাবে হয়? এই উঠে যায়, উঠে গিয়ে সে কিন্তু স্লোলি 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 হয়ে নামতে থাকে। আবার উঠে যাচ্ছি, ফার্স্ট উঠে যাচ্ছি, আবার স্লোলি 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 নামছি। দেখুন শুরুটা প্রায় একই জায়গা থেকে হয়েছে, এটা নর্মালি একই জায়গা থেকে হয়েছে, এখানে গিয়ে সেকেন্ড বিট শেষ হয়েছে। এই সেকেন্ড বিট, ফার্স্ট বিট শুরু যেখান থেকে করে, তার থেকে অনেক পরে গিয়ে শেষ করেছে। এইটি হচ্ছে কিন্তু আমাদের 6 সাইনাসের একটা জায়গা। নর্মালি হার্ট বিট স্টার্ট ইন দ্য এসএ নোড, আমরা সবাই জানি, আমরা সবাই জানি যেটা হার্টের পেসমেকার, সেখান থেকে হার্টবিট স্টার্ট হয়, যেমন রাইট অট্রিয়া থাকে। এই হার্টবিট স্টেডি রাখে, রেগুলার রাখে 6 সাইনাস সিনড্রোম, এক ধরনের হার্ট রিদিং প্রবলেম। যে প্রবলেমটা কি হয়, আমাদের এই সাইনাস থেকেই, এসি নোড থেকে শুরু হয়। কি হয়? হার্ট রেট ব্র্যাডিকার্ডিয়া হয়, তারপর আবার পজ দেয় বা ট্র্যাকিকার্ডিয়া হয়, আবার সেখানে পজ দেয়। এই যে ইরেগুলারিটি, এখানে ট্র্যাকি ব্র্যাডি সিনড্রোম বলা হয়। আপনি পালসেটটা দেখছেন, একবার দেখছেন পালসেটটা খুব ফাস্ট চলছে, তারপর পালসেট পাচ্ছেন না, পালস পাচ্ছেন না, আবার তারপরে পালস ধীরে 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 চলছে। তাহলে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, হচ্ছে, আবার একটা জায়গায় অ্যারেস্ট হয়ে যাচ্ছে, একটা জায়গায় একদম অ্যারেস্ট হয়ে যাচ্ছে। To slow heartbeat, that is bradycardia, heartbeat pause or stop, cause sinus pause or sinus arrest, episodes of tachycardia. The এই যে alternate ফাস্ট এইচার আবার স্লো এইচার, তাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া, ট্র্যাকিব্র্যাডি সিনড্রোম। এই ধরনের আমরা দেখতে পাই যখন আমাদের এসএ নোডে গন্ডগোল দেখা দেয়। তাহলে পালস রেট যদি আমরা এরকম পাই, এটা তো যখন হাসপাতালে ভর্তি পাই গ্রাফিকটা তারা বের করবে, আমাদের পক্ষে এটা বের করা সম্ভব না। কিন্তু যদি আমরা পালসের যেরকম পাই, একবার খুব জোরে জোরে চলছে, আবার পালস পাচ্ছি না, আবার তারপরে ধীরে ধীরে চলছে। একবার দেখতে পাচ্ছি এত ঘন ঘন চলছে যে মোর দেন 100 বিট হতে পারে। আমি 10 সেকেন্ড যদি আমি আমার পালসকে ধরে রাখি, তার মধ্যে কতগুলো বিট আসছে আমরা পেতে পারি। আমরা দেখব যে 10 সেকেন্ডের মধ্যে ট্যাকিকার্ডিয়া কতটা গ্রুপের মধ্যে পড়ছে। 10 সেকেন্ডে বা 15 সেকেন্ড হতে পারে ট্যাকিকার্ডিয়া। আবার সেখানে তারপর দেখতে পাচ্ছি যে
10 সেকেন্ড বা 5 সেকেন্ড কোনো রকম বিট পাচ্ছি না হার্টের মধ্যে, এই বা পালসের মধ্যে। আবার তারপরে যখন বিটিংটা শুরু হচ্ছে, স্লোলি 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 চলছে। এই যখন কন্ডিশন, দিস ইজ দ্য 6 সাইনাস সিনড্রোম, এস। এই তিনটে যখন আপনার একসঙ্গে তিনটে এস যখন আপনি পাবেন হাতের মধ্যে, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে পেশেন্টটির এসএ নোড প্রপারলি ফাংশন করছে না। এসএ নোড যদি প্রপারলি ফাংশন না করে, অর্থাৎ আমাদের হার্টের নিজস্ব যে পেসমেকার সেটা যদি কাজ ঠিক মতো না করে, তাহলে হার্ট আমার যে কোনো সময় ফেল করতে পারে, হার্ট ব্লক হতে পারে। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকিং এর এটা সিমটম। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকিং এর সিমটম আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। কি না, আমার এসএ নোড প্রপারলি ফাংশন করছে না। এই ভদ্রলোকের হয়তো যে কোনো মুহূর্তে আমাদের পেসমেকার চেঞ্জ করতে হতে পারে। আমরা তখন কি করব, এর সমস্ত সিমটম গুলো আমরা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। কি কি সিমটম আমরা নেব, তার কি কি কন্ডিশন গুলো দেখা দিয়েছে, পজিশন গুলো কি, কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া, তার কি কি পজিশন গুলো আছে, সেই রকম পজিশনের মধ্যে এর কি কি পজিশন হয়েছে যেখান থেকে ব্লকেজ হতে পারে, যেখানে এসএ নোড ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে না, এইগুলো আমরা পেতে পারি। তা শুধু তো একটা না, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো করতে হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। তাহলে আমরা একটা বললাম যে এসএ নোড প্রপারলি এখান থেকে ইম্পালস জেনারেট করতে পারছে না, রেগুলার ওয়াইজ করতে পারছে না, ইরেগুলার করছে, রেগুলার নেই, যেটা সে একটা নর্মাল ভাবে বিটিং করে দিয়ে যাবে, নর্মাল ভাবে তার ওয়েভ তৈরি করবে বা ইম্পালস তৈরি করবে, সেটা করছে না, ইরেগুলার করছে, কখনো এসএ নোড বেশি করছে, কখনো কম করছে, কখনো এসএ নোড ফাংশন করছে না। আর কি লার্জ এসডি, এসডি কতটা আমরা সবাই জানি, অট্রিয়াল যে সেপ্টাম থাকে, ইন্টার অট্রিয়াল সেপ্টাম, দুটো অট্রিয়ার মধ্যখানে যে দেয়ালটা থাকে তার মধ্যে যদি ফুটো থাকে, অট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট যদি থাকে, তাহলে এই একই সিমটম আমরা পেতে পারি। আর হার্ট ফেলিওর, কোন হার্ট ফেলিওর, বাজিক হার্ট ফেলিওর, হার্ট ফেল করেছে, কেন এসএ নোড কাজ করছে না, পেসমেকার বসাতে হবে লোকটাকে, এসএ নোড ঠিক মতো কাজ করতে পারছে না। এসএ নোডটা কি, টিস্যু, স্পেশাল টাইপের টিস্যু, যে টিস্যুতে ক্যালসিয়াম সাপ্লাই ঠিক হচ্ছে না। তাহলে দেখুন আমি কথার মতো একটু ঢুকে দিলাম ক্যালসিয়াম, তাহলে আমাকে কি করে দেখতে হবে যে ভদ্রকে ক্যালসিয়াম সাপ্লাই যদি ঠিক না থাকে, তাহলে এসএ নোড সেখানে তার পোটেনশিয়ালিটি তৈরি করতে পারে না। এসএ নোড ডিপেন্ডেন্ট অন ক্যালসিয়াম, তাহলে ভদ্রকের আমাকে ব্লাড টেস্টে ক্যালসিয়ামটা ঠিক আছে না দেখতে হবে, যদি ঠিক না থাকে তাহলে সাবস্টিটিউট ক্যালসিয়ামটাকে দিতে হবে। তাহলে আমাদের কি হবে সুবিধে, আমরা যখন তার কেস হিস্ট্রিগুলো নেব, তার মধ্যে আমাদের অনেকগুলো জায়গা শর্ট হয়ে আসবে, মেডিসিনাল জায়গাগুলো শর্ট হয়ে আসবে। আমি মেডিসিনের জায়গা আজকে যাচ্ছি না, পরের দিন যাবো মেডিসিনের জায়গা। তো আমাদের এই যে পালস দেখে একটা পেশেন্টের কি কি অসুখ হতে পারে, আমরা কিন্তু কিছু কিছু জায়গা এখানে বুঝতে পারছি। আরো শুধু পালস দেখার সাথে সাথে আমরা কি করবো, শুধু পালস দেখার সাথে সাথে তাকে আমরা কিন্তু অবশ্যই তার স্টেথো লাগিয়ে তার হার্টবিটটাকে চেক করব, তার ইসিজি দেখবো, এগুলো কিন্তু আমরা দেখব। আচ্ছা, একটোপিক ব্রিদিং, একটোপিক ব্রিদিংটা আমরা কিভাবে পাই, impulse arises other than SA node, that is in atria or atrioventricular node or ventricle, breathing may be regular or irregular. এটা আমরা ইসিজি না দেখলে এই একটোপিক ব্যাপারটা বুঝতে পারবো না। কি হবে একটোপিকে, ইসিজি যখন দেখব তার ব্রিদিং রেগুলার হতে পারে, এরকম রেগুলার হতে পারে, আবার ইরেগুলার হতে পারে। আমরা দেখব যে এইখানে তার যে পি ওয়েভ আছে, কারণ পি ওয়েভটাই তো আমাদের মেনলি হচ্ছে ইয়ের অট্রিয়াল, এই পি ওয়েভ ঠিক আছে কিনা, কোথায় দেখবো এই পি ওয়েভ ঠিক আছে কিনা। পি ওয়েভ যদি ঠিক থাকে তাহলে বুঝবো এটা
অট্রিয়া ফাংশন করছে, কিন্তু পিওএফটা কিরকম আছে, ফ্ল্যাট হয়ে আছে, টল হয়ে আছে, এগুলোকে আমাদের দেখতে হবে। তার যে মেজারমেন্ট আছে 2.5 চেয়েও বেশি চলে গেছে কিনা, এই ছোট ছোট ঘরগুলো এক একটা 1 যদি ধরি তাহলে দুটো ঘরের চেয়ে বেশি চলে গেছে কিনা, বা টল বেশি বড় হয়ে গেছে কিনা, তাহলে পিওএফ ঠিক আছে কিনা, বা পিওএফ অফ হয়ে গেছে কিনা, এটা আমাদের দেখতে হবে। যেমন রেগুলার রিদিম, রেগুলার ইরেগুলার ইরেগুলার রেগুলার, এগুলো আমি এর আগে করিয়েছি। এইখানটা দেখুন, এইখানটা দেখুন, পিওএফ আইডেন্টিফাই করা যাচ্ছে না, কোনটা পিওএফ কোনটা টিওএফ, কন্টিনিউয়াসলি চলছে। এটাই কি হচ্ছে, তাহলে আমার অট্রিয়া সেখানে ফাংশনিং ঠিক করছে না। এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কখনো কখনো আমাদের এখানে অ্যাবসেন্ট, কি অ্যাবসেন্ট, আরএসটি, কিউআরএস, কিউআরএস অ্যাবসেন্ট, কিউআরএস অ্যাবসেন্ট মানে ভেন্ট্রিকেলে সিস্টোল কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে, একটু চলছে, ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে, ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে, পিওএফ আছে, ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করেছে, ভেন্ট্রিকেল পিওএফ আছে, অর্টিয়া কন্ট্যাক্ট করছে। এখানে দেখতে পাচ্ছি পিওএফ আছে, পিওএফ আছে, মধ্যখানে ভেন্ট্রিকেলে কন্ট্যাক্ট নেই, অর্থাৎ এখানে লেফট ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করেনি। আর একটুপিকে আমাদের কি হয়, একটুপিকে কি হয়, কোথায় গেল, একটুপিকে কি হয়, আমরা হার্টকে যদি এইভাবে আঁকি একটুখানি দেখুন, আমি সাইডে একটু আঁকছি, যদি হার্টে এই 4টে চেম্বার হয়ে থাকে, আবার এখানে হচ্ছে এসএ নোড থেকে ইম্পালস জেনারেট করছে, সে আমার অর্টিয়াকে কন্ট্যাক্ট করছে, অর্টিয়াকে কন্ট্যাক্ট করার পরে অর্টিয়া থেকে তার ওয়েভ এভি নোড দিয়ে পার্কিঞ্জি ফাইবার হয়ে আমার ভেন্ট্রিকেলে আসছে। এইভাবে নর্মাল কাজ করা কথা, কিন্তু একটুপিক কথা মানে হচ্ছে নর্মালি এটা চলতে চলতে হঠাৎ এই মায়োকার্ডিয়ামের এখান থেকে বা এখান থেকে কোনো একটা মাসেল থেকে একটা ইম্পালস এক্সট্রা জেনারেট করে গেল, তাহলে কি হবে, এক্সট্রা যদি ইম্পালস জেনারেট করে, এ নর্মাল যে কন্ট্যাক্ট করার মধ্যখানে আরো একবার এক্সট্রা কন্ট্যাক্ট করে দেবে। একটোপিক নর্মালি এইখান থেকে ওয়েভ এসে সে লেফট ভেন্ট্রিকেল বা টোটাল ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করার কথা, হঠাৎ মধ্যখানে এখানে একটা ইম্পালস জেনারেট করবে, এটা থেকে আমার হার্টবিটটা চলতে চলছে টিক 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 টিক, ল্যাপটপ 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 ল্যাপটপ, একটা এক্সট্রা ঢুকে গেল কোথায়, এখানে আমরা যদি ইসিজিতে চলে যাই, আমাদের এখানে এই যে এখানে চলছে, হঠাৎ দেখা গেল যেমন অ্যাবসেন্ট হচ্ছে, হঠাৎ পরপর বেশি হয়ে যায়, অর্টিয়াল ফিব্রিলেশনের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। অর্টিয়াল ফিব্রিলেশনের মধ্যে আমরা দেখতে পাই। এখানে দেখুন কোনো রেগুলারিটি নেই, ইরেগুলার, ইরেগুলার। দেখুন এই দুটোর মধ্যে কত গ্যাপ, আবার এই দুটোর মধ্যে কত কম গ্যাপ, এইটা হচ্ছে একটোপিক। যখন আমরা দেখবো এরকম, তাহলে আমাদের বুঝতে হবে এখানে কোনো কোনো প্রবলেম হয়েছে, একটোপিক এখানে তৈরি হচ্ছে, নাহলে এত ঘন ঘন বিট হওয়ার কথা নয়, দুটোর মধ্যে সিমিলারিটি থাকার কথা, এরকম ইরেগুলার রিদিম হওয়ার কথা নয়। এই রিদিমগুলো থেকে আমরা কোথায় পাবো, আমরা হার্টের ভেতরের রিপোর্টটা আমরা কিন্তু পালস থেকে অনুধাবন করতে পারবো, আমরা পালস ধরে আমরা এই জিনিসটাকে পেতে পারবো। তাহলে আমাদেরকে পালস দেখে আমরা কিভাবে বুঝবো যে আমার কি কি হয়েছে না হয়েছে, আমরা কি হতে পারে,
নট হয়েছে কনফার্ম করতে পারবো না যতক্ষণ না আমার ল্যাবরেটরি ফাইন্ডিংসগুলো আসবে। এগুলো হতে পারে আমাদের একটা অনুমান চলে আসবে এবং সেই বেসিসে আমরা মেডিসিন দেব। তার পেছনে হোমিওপ্যাথিক্যালি যে এটা মেইন জায়গা, হোমিওপ্যাথিক্যালি মেডিসিন দেওয়ার সময় আমাদের যেটা মেইন দেখতে হয় দ্যাট ইজ দ্য কজিশন। এই কজিশন অফ দ্য ডিজিজ, এটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমি আজকে একটা বেশি আমি যাব না, আমরা কোথায় কোথায় পালস দেখব, আমরা কোথায় কোথায় পালস দেখব। প্রথম হচ্ছে আমাদের আমরা নাড়ি দেখি রেডিয়াল আর্টারিতে। রেডিয়াল আর্টারি আর আমাদের যে এলবো জয়েন্ট আছে, এখানে যে ব্রাকিয়াল আর্টারি আছে, তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের পালস পেতে পারি এবং আমরা নর্মালি এইটাই দেখি, তারপরে অন্য জায়গাগুলো যাওয়া। তাহলে এখানে ব্রাকিয়াল আর্টারি থেকে ডিভাইডেড হয়ে গিয়ে রেডিয়াল আর্টারি আমাদের এখানে এসছে এবং আলনার আর্টারি দুদিকে ভাগ হয়েছে। রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি আমার দুটো ভাগ হয়েছে। তা আমরা প্রথমেই দেখব যে আমাদের রেডিয়াল আর্টারি, কিভাবে রেডিয়াল আর্টারি দেখব। আমরা তিনটে আঙুল দিয়ে দেখব। তিনটে আঙুল কোথায় প্লেস করব? বুড়ো আঙুলের নিচের দিক থেকে যে আমাদের একটা সালকাস বা আমাদের এখানে যে গ্যাপ যেখানে আছে রেডিয়াসের উপরে, সেখানে তিনটে আঙুল প্লেস করব। কোন দিকে? একটা আঙুল প্লেস করব আমরা যে দিকটা আমাদের হার্ট আছে সেটাকে আমরা বলি প্রক্সিমাল, টুয়ার্ডস দ্য হার্ট, এটা হচ্ছে প্রক্সিমাল। আর একটা কোথায় প্লেস করব? আমরা প্লেস করব মিডল ফিঙ্গার। আমরা এই তিনটে, আর একটা হচ্ছে আমার ডিস্টাল, যেটা হার্ট থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। এই অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট এই তিনটে আঙ্গুল আমরা প্লেস করব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার। এই তিনটে আঙ্গুল দিয়ে আমরা পালসকে দেখব। পালসকে দেখতে গিয়ে তিনটে আঙুল দিয়ে কেন আমরা দেখছি? আমাদের তিনটে আঙুলের মধ্যে প্রক্সিমাল ফিঙ্গার যেটা আছে, যেটা দূরের হার্টের দিকে যে আঙুলটা থাকবে, সেইটা থেকে জাস্ট প্রেশার একটা অ্যাডজাস্ট করবো। খুব জোরে চাপবো না, খুব আস্তেও চাপবো না, ওটা একটা অ্যাডজাস্টেবল প্রেশার রাখবো। আর ডিস্টাল ফিঙ্গার যেটা আছে সেখানে কিন্তু আমাদের ব্যাক করে যাতে না আসে, সেই জন্য ডিস্টাল ফিঙ্গারে প্রেশারটাকে আমরা একটু বেশি রাখবো। তার মানে এই নয় যে খুব জোরে, এত জোরে চেপে ধরবো যে সেখান থেকে কোনো রকম ব্লাড ফ্লো হবে না। তো আমরা এখানে রাখবো। আর যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গারটা দিয়ে আমরা পালস বিটটাকে অনুধাবন করব। আপনারা প্রত্যেকে এটাকে নিয়ে আমার মানে দেখানোর দরকার নেই, জুনিয়র ডক্টররা যদি কেউ থাকেন তারা নিজেরা কিন্তু ছবি দেখে আপনারা ফিল করুন এবং সেইখানটায় আপনারা দেখুন যে পালসটাকে কিভাবে পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু পালসটাকে দেখব, এই আঙ্গুল ফেলে দিয়ে এখান থেকে দেখবো। তখন ব্র্যাডিকার্ডিয়া হয়েছে, সে আপনি পালস এখান থেকে পাবেন। এখানেও ব্র্যাডিকার্ডিয়াতে তার পালস পাচ্ছেন, কিন্তু পালসটা ভীষণ ডাল, খুব স্লোলি আসছে। তখন কোথায় দেখবেন? তখন তো আপনাকে দেখতে হবে, আপনি বুঝতে পারছেন না। তখন রেডিয়াল আর্টারিতে যে ওয়েভ আসে তার চেয়ে অনেক বেশি ওয়েভ আসে কিন্তু ব্রাকিয়াল আর্টারি। তাহলে আমরা একসঙ্গে দুটো আর্টারিতে কিন্তু দুটো হাত প্লেস করে দেখতে পারি।
ব্রাকিয়াল আর্টারিটা কোথায়? আমাদের মিডিয়াল সাইড। যদি হাতটাকে আপনি অ্যানাটমিক্যাল পজিশনে রাখেন, যদি হার্টকে আপনি অ্যানাটমিক্যাল পজিশনে রাখেন, তাহলে যদি হার্টকে হাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাকে? অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এই পজিশন। যদি আমাদের আমরা বডির দিকে যেটা আছে সেই অ্যাঙ্গেলে আমরা হাত চাপি, এখানে কিন্তু আমরা ব্রাকিয়াল আর্টারি পাই। তাহলে এই পজিশনটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি পজিশন। এটাকে মাথায় রেখে যখন দেখা যায় কোনো একটা ব্র্যাডিকার্ডিয়া হয়েছে, সেই পেশেন্টকে আমরা তখন ব্র্যাডিকার্ডিয়া পেশেন্ট রেডিয়াল আর্টারিতে ভালো মতো পালস পাচ্ছি না বা খুব ডাল পাচ্ছি, তখন আমরা কাউন্ট করতে পারছি না, তখন সেখানে ব্রাকিয়াল আর্টারি আমরা হেল্প নিতে পারি। আপনার ব্রাকিয়াল আর্টারিতে পরে আমরা যেতে পারি কোথায়? আমরা যেতে পারি ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারিকে আমরা কিভাবে দেখব? দেখুন, পজিশন আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই ক্যারোটিডে আপনি দুটো আঙুল দিয়ে চেপে দেখতে পারেন। দেখুন, আপনারা প্রত্যেকে আঙুল ফেলুন, পেয়ে যাবেন। যারা জুনিয়র ডাক্তার, যারা সিনিয়র আছে তাদেরকে আমি একদম বলবো, তারা প্রত্যেকে অভিজ্ঞ এই ব্যাপার নিয়ে। হার্ট অ্যাটাক হয়ে গেছে, একটা রিউমেটয়েড হার্ট। আপনি দেখছেন এখানে কিন্তু ক্যারোটিড আর্টারি দিয়ে আপনারা প্রত্যেকে কিন্তু পালস বা ওয়েভকে আপনারা করেন। এছাড়াও যদি এখানেও ঠিক মতো পাওয়া না যায়, তখন আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে আমাকে বুড়ো আঙুলটা দিয়ে যদি আমরা এখানে প্রেস করি, আমরা এখানে প্রেস করি, সেখানেও কিন্তু কার্টিড আর্টারি আমরা ওয়েভ পাবো। জুনিয়র ডাক্তারকে বলছি, যদি আপনাদের আমরা প্র্যাকটিক্যাল করতে থাকুন, যেমন আমরা এইখানটায় দেখলাম এখানে পাচ্ছি, এমনি এখানে ওরা পেতে পারে। তো পালস সবসময় যে রেডিয়াল, ধর একটা লোকের কোনো অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে, তাহলে কি তার হার্টবিট চলছে না, হাত নেই, তাহলে কি আমি রেডিয়াল আর্টারি বা ব্রাকিয়াল আর্টারি পাবো? পাবো না। তখন সেক্ষেত্রে আমরা ক্যারোটিড আর্টারি হেল্প নিতে পারি, ফিমোরাল আর্টারি হেল্প নিতে পারি। তো আমাদের ক্যারোটিডকে কিভাবে দেখবো, এটা একটা আমাদের প্র্যাকটিক্যাল জায়গা। অ্যাম্পুট হয়ে গেছে, তো এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি জায়গা। কোথায় কোথায় পালস আমরা দেখবো, তার মধ্যে প্রথম আমরা দেখলাম রেডিয়াল আর্টারি বা ব্রাকিয়াল আর্টারি, এই দুটো জায়গা দেখলাম। আমরা ক্যারোটিড আর্টারি দেখলাম। এছাড়াও আমরা নর্মালি এই জায়গাগুলোকে আমরা বেশি করে দেখতে পারি। কোথায়? ফিমোরাল আর্টারি। দেখুন, আর্টারি বোথ সাইড দিয়ে নেমেছে, বোথ সাইড দিয়ে নেমেছে, ফিমারের পাশ দিয়ে ফিমোরাল আর্টারি গেছে, ফিমোরাল আর্টারি গেছে। এই যদি আমরা কুচকির কাছে যদি আমরা হাত দিয়ে প্রেস করি, তাহলেও কিন্তু সেই জিনিসটাই আমরা পাবো যেটা আমরা রেডিয়াল আর্টারিতে পেয়েছিলাম। রেডিয়াল আর্টারিতে আমরা যা পেয়েছিলাম সেই জিনিসটাই কিন্তু এইখানে পাবো, এই ফিমোরাল আর্টারিতে প্রেস করি। এখানেও তিনটে আঙুল দিয়ে আমরা দেখতে পাই। সব পেশেন্টকে তো এইগুলো দেখা যায় না। আমরা একটা ফিমেল পেশেন্টের মতো টাকা বেঁধে দেখতে পাই না, একটা মেল পেশেন্ট আমি ইজিলি দেখে নিতে পারি। তাহলে এখানে যদি আমি দেখতে না পাই, তাহলে কোথায় আর দেখতে পাই? তাহলে আরো তো জায়গা থাকতে পারে। এখানে আমরা ঠিক সেম আমরা পাবো।
পপলিটিয়াল ফসা, অ্যানাটমিক্যালি আমরা এই শব্দটা জানি। এই দেখুন, এটাকে বলা হয় পপলিটিয়াল ট্রায়াঙ্গেল, পপলিটিয়াল ফসা। অনেক দিনের পুরনো শব্দগুলো মনে পড়ে গেছে। এই পপলিটিয়াল ফসা বলা হয় এটাকে। আমাদের হাঁটুর পেছনে, হাঁটুর পেছনে এই পপলিটিয়াল ফসাতে আমরা পপলিটাল আর্টারির আমরা সেখান থেকে ওয়েব পেতে পারি। দেখুন এখানে সব জায়গাগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। পেশেন্টকে শুয়ে দিয়ে তার থাইটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবে। পেশেন্টকে শুয়ে দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তার থাইটাকে রাখবো। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাই রাখি তাহলে তার এই ধরনের একটা পজিশন, একটা অ্যাঙ্গেল তৈরি হবে। যখন এইরকম তৈরি হবে, বুড়ো আঙ্গুলগুলোকে উপরের সামনের দিকে রেখে পেছনের 3টে আঙ্গুল দিয়ে আমরা প্রেস করব। এই জায়গাটা পাবো। আপনারা নিজেরা একটু দেখুন, নিজেদের পায়ে হাত দিয়ে হাঁটুতে দেখুন, এখানটায় আমরা এই জিনিস দেখতে পাবো। এই সবুজ মার্ক করা মনে হচ্ছে আমার এই পপলিটিয়াল আর্টারিকে সে প্রেস করছে। দুটো হাত দিয়ে কিন্তু পাওয়া যাবে না, একটা হাত দিয়ে পাওয়া যাবে। এটা সে প্রেস করছে। এইখানে যে ওয়েভগুলো আসে নর্মালি আমাদের, যে আমরা বলি আমাদের পালস বিট বা হার্ট বিট আমাদের যা আসে, পপলিটিয়াল ফসাতে আমরা দেখব তখন কিন্তু যদি রেডিয়াল আর্টারিতে আমরা 72 বা 75 বা 84 পাই, তখন কিন্তু পপলিটিয়াল ফসাতে আমরা সেখানে কিন্তু বিটটা 99-এর চেয়ে কম পাবো, কিন্তু 99 পর্যন্ত পেতে পারি। এই একই রকম ভাবেই আমাদের 60 to 99 এইটি যদি হয়ে থাকে দ্যাট ইজ নর্মাল। এখানে কিন্তু সাধারণত রেডিয়াল আর্টারির চেয়ে একটু বেশি পাওয়া যায়, এবং ট্যাকিকার্ডিয়াও যদি হয় তাও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তাহলে আমরা কতগুলো জায়গা পেয়ে গেলাম। আমরা মাথায় দেখতে পেলাম, আমরা তার কারোটিড আর্টারি গলায় দেখতে পেলাম, আমরা টেম্পোরালও দেখতে পাই, আমরা টেম্পোরাল আর্টারিও দেখতে পাই। টেম্পোরালটা আমরা জানি সবাই কোথায়, আমাদের যে টেম্পোরাল বোন আছে, এই টেম্পোরাল বোন এখানে হাত দিন, এখানে হয় বিট পা, টেম্পোরাল আর্টারি। তো আমরা কিন্তু আমাদের পালস বিভিন্ন জায়গায় দেখতে পারি। তো আমরা এখান থেকে কারোটিড দেখলাম, ব্রাকিয়াল দেখলাম, রেডিয়াল দেখলাম। নর্মালি আমরা আমাদের এক সাধারণ পেশেন্ট যদি আসে, তার ট্র্যাকিকার্ডিয়া হোক, ব্রাডিকার্ডিয়া হোক, যাই হোক না কেন, আমরা রেডিয়াল আর্টারি থেকে সেগুলো দেখি। বিশেষ ক্ষেত্রে, বিশেষ কারণে ভীষণভাবে ট্র্যাকিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া হয়ে গেছে, সেইখানে আমরা কিন্তু অন্যান্য আর্টারির মধ্যে কারোটিড আর্টারি হেল্প নিই। আবার দেখা যাচ্ছে যে কোনো ব্লকেজ হয়েছে, অ্যাট্রোফি হয়ে গেছে, যার জন্য মডার্ন মেডিসিন তাদের যে সমস্ত ওটাকে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে একটা টেস্ট করা হয়, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি আমি, একটু বলে দিন না, ভুলে যাচ্ছি। ব্লকেজ আছে আর্টারিতে, যে টেস্টটা করা হয়, মাথায় পেট থেকে বেরোচ্ছে না। এনজিওগ্রাম স্যার? না, এনজিওগ্রাম না, আরে কালার ডপলার করে দেখা গেল যে আমাদের লোয়ার পার্টে আর্টারিতে ব্লকেজ পেয়েছে, তার ফলে কি হচ্ছে, তার লোয়ার পার্টে ব্লাড সাপ্লাই আসছে না, গ্যাংগ্রিনাস কন্ডিশন তৈরি হয়েছে। তখন কিন্তু আপনাকে, যতই আপনি রেডিয়াল আর্টারি দেখুন না কেন, আপনাকে পপলিটিয়াল দেখতে হবে, আপনাকে ফিমোরাল দেখতে হবে, কারণ এইসব জায়গায় যদি ব্লাড সাপ্লাই আসে তাহলে ওয়েভ আপনি ভালো পাবেন। যদি ব্লাড সাপ্লাই ঠিক মতো না আসে তাহলে ওয়েভ পাবেন না।
তখন কিন্তু আমাদের এটাকে দেখতে হবে। একটা পেশেন্ট আমাদের কাছে এসছে, আমাদের টোর সেকেন্ড টো, যেটাকে পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল, ওই আঙুলটা কালো হয়ে গেছে, একদম কুচকুচে কালো, তেল তেলে চকচক করছে, এরকম একটা কন্ডিশন সে আমার কাছে এসছে বা আপনার কাছে এসছে। যদি এসে থাকে তাহলে আমরা কি বুঝবো? প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে কেন এখানে তার কালো হয়ে গেল, ব্লাড সাপ্লাই হচ্ছে না, বার্জার ডিজিজ বলে এটাকে বলে। কারণ হার্ট থেকে ব্লাড সাপ্লাই প্রপারলি হচ্ছে না, তার ইন্ডিকেশন দেয় বার্জার ডিজিজে সেকেন্ড টো যেটা আছে বুড়ো আঙুলের পাশের আঙুলটা, সেকেন্ড টো কিন্তু ব্ল্যাকিশ হয়ে যায়। যখন কোনো কার্ডিওলজিস্ট দেখে এই ধরনের ব্ল্যাকিশ, সঙ্গে সঙ্গে বলে আপনার কিন্তু ইমিডিয়েটলি হার্টে অপারেশন করতে হবে, কারণ আপনার অনেক গ্যাংগ্রিন হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি, অনেক ব্লাড সাপ্লাই হচ্ছে। এই জায়গাটা আরেকবার বলুন না একটু। যদি দেখা যায় যে কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা কালো হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, তার কমপ্লিকেটেড ডিজিজের মধ্যে সে ডায়াবেটিক পেশেন্ট হতে পারে, বার্জার ডিজিজ, সে প্রচন্ড বেশি স্মোকার হতে পারে, খুব স্মোক করে এমনও হতে পারে, তার ওখানে আর্টারিয়াল ব্লকেজ হয়েছে, আর্টারিয়াল ব্লকেজ হওয়ার জন্য সেখানে ব্লাড সাপ্লাই আসছে না। তা বলবেন ব্লাড সাপ্লাই আসছে না তো শুধু কি একটা আঙুল কালো কেন হচ্ছে? ইট ইজ দ্য ইন্ডিকেশন, বার্জার ডিজিজের ইন্ডিকেশন ওই আঙুলটা কালো হওয়া, তারপরে ধীরে ধীরে অন্যগুলো হবে, তার সেন্সেশন গুলো কমে আসছে, আর হার্টের থেকে যে সাপ্লাই হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিতে ব্লাড সাপ্লাই হচ্ছে, সেখানে অবস্ট্রাকশন কোনো জায়গায় এসছে, অবস্ট্রাকশন হওয়ার জন্য সেখানে কিন্তু ব্লাড সাপ্লাই হচ্ছে না। তাহলে আমি যদি যদি দেখি যে আমার পায়ের আঙুলে কালো হয়েছে, তখন যদি আমি রেডিয়াল আর্টারি দেখি, তাহলে কি আমি পায়ের আঙুলে ব্লাড সাপ্লাই আসছে কিনা বুঝতে পারবো? নিশ্চয়ই বুঝতে পারবো না। এলে পর ডাক্তার তখন কালার ডপলার টেস্ট করতে দেয়, মডার্ন মেডিসিন কালার ডপলার টেস্ট করতে দেয়। কেন কালার ডপলার টেস্ট করতে দেয়? যে ব্লাড সাপ্লাই সব জায়গায় ঠিক মতো আছে কিনা। তাহলে আপনাকে প্রথমে কি দেখতে হবে? ফিমোরাল আর্টারি, পপলেটাল আর্টারি, তারপরে পোস্টিরিয়র টিবিয়াল আর্টারিতে আমার ঠিক মতো আসছে কিনা, ডরসাল মেডিস আর্টারিতে ঠিক মতো আসছে কিনা, এগুলোকে দেখতে হবে। যদি এখানে বিট, এখানে যতগুলো ওয়েভ আসছে, পালসের ওয়েভ যেখানে আসছে, আর্টারিয়াল ওয়েভ যা আসছে, আর রেডিয়াল আর্টারির সঙ্গে কতটা ফ্ল্যাকচুয়েট করছে, রেডিয়াল আর্টারিতে নর্মাল আছে, আর আপনার পপলেটিয়াল আর্টারিতে সেখানে আপনার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, আপনাকে ভাবতে হবে ব্লকেজ হয়েছে, স্টেনোসিস হয়ে গেছে, অ্যাট্রোফি হয়ে গেছে কোনো একটা আর্টারি, যার জন্য ব্লাড সাপ্লাই হচ্ছে না। ব্লাড সাপ্লাই হচ্ছে না বলে আপনার পালস পাচ্ছেন না, তখন আপনাকে কিন্তু অবশ্যই এই আর্টারিগুলোর কথা চিন্তা করতে হবে। গ্যাংগ্রিনাস কন্ডিশন তৈরি হয়েছে কতদিন আগে, আমাদের এক কলিগ আমাদের বাংলাদেশ থেকে পাঠিয়েছিল, আমি দেখিয়েছিলাম এখানে একটা কেসে। তখন কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে, কালার ডপলারের সাথে সাথে দেখতে হবে ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা। কোথা দিয়ে দেখবো? আর্টারি বিট ঠিক আসছে কিনা, আর্টারিতে পপলেটাল আর্টারিতে আবার ওখানে ধরুন এখানটা একটা ঘা হয়েছে এবং গ্যাংগ্রিনাস কন্ডিশন তৈরি হয়ে গেছে এই রকমের পজিশনে, তাহলে কি হবে? তার প্রথমেই আপনাকে দেখতে হবে পপলেটাল আর্টারিটা ওখানে কি কন্ডিশন, রেডিয়াল পালসে আপনার যা বিট আছে পপলেটাল আর্টারিতে সেম বিট আছে কিনা। একটা দুটো দিক ডিফার করতে পারে। দেখা গেল যে এখানে বিডিং কমে গেছে, অর্থাৎ এখানে সাপ্লাই কিন্তু কম আসছে, আলটিমেটলি গ্যাংগ্রিন কন্ডিশনটা তাকে যদি এই মুহূর্তে থেকে অ্যাম্পুট করে তাহলে এইখান থেকে কাটবে, যদি বেশি দেরি করে তাহলে এখান থেকে কাটবে, তারপরে করতে কাটবে, তখন তাকে আর বাঁচাতে পারবে না। এটা মডার্ন মেডিসিন। আমরা আমাদের ট্রিটমেন্টের দিকে যদি যাই, আমাদের কাছে প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট নিতে হবে। সেখানে
এবং এই ধরনের যখন কোনো কন্ডিশন আমরা দেখতে পাবো, তখন সবার আগে আমাদের খুঁজে বেড়াতে হবে, ইন্সপেকশন করতে হবে বডির কোনো জায়গায় কি কন্ডিশন তৈরি হয়। তাহলে পপলিটিয়াল আমরা আর্টারি যদি দেখি, আমি অনেক অন্য কথা চলে গিয়েছিলাম। পপলিটিয়াল আর্টারি আমরা কোথায় দেখবো সেটা বিশ্লেষণ করলাম। এবারে চলে আসি palpitation of posterior tibial pulse। ওটা কোন জায়গায়? আমরা যদি দেখি আমাদের মিডিয়াল সাইডে আমাদের যে পায়ের যে গাঁট আছে, আমরা যেটা গাঁট বলি, মেডিকেল ভাষায় যেটাকে বলি মিডিয়াল মিলিওলাস, সেইটাই যদি আমরা দেখি, আমি কি যদি কিছু মানে অনুমতি দেন আপনারা, আমি কি পা তুলে দেখাবো পজিশনটা, না ছবি থেকে দেখে নেবেন? দেখান স্যার, অসুবিধা নেই, দেখান। এটা তো মেডিকেল দেখান দেখান, এটা মেডিকেল এই সমস্ত জানতে হবে, আমি দেখান। হ্যাঁ, চেষ্টা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন আমার পায়ের এই জায়গাটা? দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে? আমরা এটাকে পায়ের গাঁট বলি তো, দেখা যাচ্ছে না? না, এবারে দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। এই দেখুন পায়ের এই যে আমরা বলি গাঁট, যেটাকে বলি, যেটা হচ্ছে মিডিয়াল সাইডে মিলিওলাস, এটা হচ্ছে এদিকটি ল্যাটারাল সাইড। এই মিডিয়াল সাইডে মিলিওলাসের জাস্ট বিলো, এইখানটায় যদি আমরা হাত দিই, তাহলে এখানে একটা দেখুন পালস পাবেন আপনারা। দেখুন, হাত দিয়ে দেখুন, পাচ্ছেন? আপনার প্র্যাকটিক্যালি একজন বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না? ঠিক আমি যে পজিশনে আঙুল দিয়েছি দেখুন, পাচ্ছি স্যার, পাওয়া যাচ্ছে। এই যে পজিশন, তাহলে আমরা এইখানটা যদি দেখি, এইটাকে আমরা একটা ওয়েভ পাচ্ছি, তাহলে বুঝবো যে রেডিয়াল আর্টারিতে যে পালসটা আছে, আপনার পোস্টেরিয়র টিবিয়ালে আমরা সেই পালসটা পাচ্ছি, তাহলে বুঝবো যে না, এটা বার্জার ডিজিজের দিকে যাচ্ছে না, অন্য কোনো কারণ হতে পারে। আইডেন্টিফিকেশন করতে হবে। আমি আপনাদের কাছে এখনই শেয়ার করবো আমার একটা ঘটনা। আর একটা কোথায়, ডরসাল পেডিসটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ডরসাল পেডিস, পায়ের উপর সাইডটা আমরা বলি ডরসাল সাইড। দেখুন এইখানটায় এই ডরসাল আর্টারি, ডরসাল পেডিস আর্টারি যেখানে আমাদের আছে, এই যে আর্টারিটা নেমেছে এন্টেরিয়র টিবিয়াল থেকে গিয়ে যখন ভাগ হয়েছে, এখানে ডরসালিস পেডিস, এই দেখুন এই আর্টারিটার মধ্যে আমরা আবার সেই ওয়েভটা পাবো, কারণ এখানে যখন বোনের সালকাসের মধ্যে ঢুকে যাচ্ছে তখন আমরা পাচ্ছি না। তা কি হচ্ছে, এই প্লেসের মধ্যে আমরা আঙুল যদি রাখি, এই প্লেসের মধ্যে যখন আমরা আঙুল রাখি তাহলে পেতে পারি। কোন জায়গায় দেখুন, এই দেখুন ফিঙ্গারটা কোথায় ফেলেছি। এবং এখানে দেখুন আপনার হাত দিয়ে ঠিক যদি আমরা এইভাবে পাটাকে রাখি, এইভাবে পা রেখে যদি এখানটা আমরা হাত দিই, তাহলে আপনারা পালস পাবেন। তাহলে আমরা এই রকম যদি দেখি যে একটা মানুষের পালসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজিজের জন্য আমরা পালসগুলোকে বের করতে পারি। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের কাছে। তখন আমার প্র্যাকটিস লাইফে কয়েক বছর কেটে গেছে। একজন বিহারি ভদ্রলোক, তিনি আমার কাছে এসছেন
এবং তার বিহারি দেশীয় ভাষায় সে কথা বলছে যে তার পায়ে ঝুনঝুন করছে, বেশিক্ষণ হাঁটতে পারে না। এই ডাক্তার কাছে গিয়েছিল, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার জেনারেল ডাক্তার যখন দেখেছেন, জেনারেল ফিজিশিয়ান তাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করেছে। কার্ডিওলজিস্ট একদম পরিষ্কার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে বার্জার ডিজিজ। ইমিডিয়েটলি তাকে ব্লকেজ ক্লিয়ার করতে হবে। কালার ডপলার না করে তিনি লিখে দিয়েছেন, তার কারণ ওই একটা আঙুল, এই আঙুলটা তার কালো হয়ে গিয়েছিল। এবং তখন আমার এত অভিজ্ঞতা হয়নি, আমার খুব ভয় লেগে গেছে। আমি বললাম আপনি যান, ডাক্তার বলেছে তাকে যদি তার পা কেটে বাদ দিয়ে দিতে হবে যদি সে ইমিডিয়েটলি এটা ট্রিটমেন্ট না করায়। আর উনি বিহারি, উনি আমাকে এসে বলছে ওর ডাক্তারের পাগল আছে, আমার কোনো হার্টের কোনো প্রবলেম হয়নি, আমার পা কাটতে হবে না, আপনি আমাকে ওষুধ দিন, আমার ঝুনঝুনা কমিয়ে দিন। আমি তাকে যত করে বলছি, উনি একজন বড় ডাক্তার, খুব নাম করা কার্ডিওলজিস্ট ছিলেন। মানুষের ভুল কিরকম হয় দেখুন। আমরা কেস টেকিং করার যে মজাটা সেটাই এখানে শেয়ার করছি। আমরা পেশেন্টের কাছ থেকে সব কথা শুনি না, শুধু দেখেই যখন এরকম একটা ভাবি, তখন আমাদেরকে এইগুলোকে বোঝা উচিত, এগুলো দেখা উচিত। তাকে আমি একটা মেডিসিন দিয়েছিলাম এবং তার টোটালিটি নিয়ে, তার হিস্ট্রি নিয়ে যেটুকু পেয়েছি আমি, মানে ব্যথার যে একটা সুপারফিশিয়াল মেডিসিন দিয়েছিলাম, তার কিছুটা ব্যথাটা পার্সিয়ালি তার রিলিফ করেছে, পার্সিয়াল রিলিফ করেছে। আমার তো ভয় হচ্ছে যে যত বেশি তাড়াতাড়ি ওকে এখান থেকে বিদায় করতে পারবো, তার যদি পা কেটে বাদ দেয় গ্যাংগ্রিন হয়ে যায়। বার্জার ডিজিজ উনি একজন বড় কার্ডিওলজিস্ট লিখে দিয়েছে, আর সেখানে আমি একজন সাধারণ সবাই প্র্যাকটিস করা শুরু করেছি এই সময়। তো সেকেন্ড ডে যখন আমার কাছে 3 দিন না 4 দিন পরে এসে বলছে আমার ব্যথাটা আগের থেকে কমেছে, ঝুনঝুনাটা ভাবটা আমাদের কমেছে, আপনি আমাকে ওষুধ দিন। আমি তার কাছ থেকে ভালো করে হিস্ট্রি নিতে শুরু করলাম। প্রথম হিস্ট্রি হচ্ছে তিনি কি করেন। একটা অতি সাধারণ পোশাক, ময়লা ধরনের ধুতি, ময়লা ধরনের একটা ফতুয়া পাঞ্জাবি, ঘাড়ের মধ্যে একটা গামছা। তার প্রফেশন যখন জানলাম, মোটামুটি তার তখন 4খানা বড় ট্রেলারের মালিক এবং 2টো ট্রাক তার চলছে ব্লক এরিয়াতে। এই ট্রাকের পিছনে সে সকাল থেকে বেরিয়ে যায়। ট্রাক যখন লোড হয়ে যায়, লোড হয়ে ফিরে আসে, গ্যারেজে আসে, গ্যারেজে সে দেখভাল করে। তো সকাল থেকে এই কাজগুলো, বয়স হয়েছে, বয়স প্রায় না হলেও 60-এর উপরে, প্লাস্টিক একখানা চটি করে সে ধুলোর মধ্যখান থেকে কাজ করে। এবং আমি যেহেতু ডক এরিয়াতে কাজ করতাম, আমি জানি তো ওখানকার পরিবেশটা কি হয়। রাস্তা দিয়েও হাঁটলেও সেখানে পায়ের মধ্যে গ্রিস লেগে যায়। যথারীতি সে যখন ওখানে কাজ করে, তার গ্রিস নিয়ে সে অনেক কিছু তাকে কাজ করে, নিজে হাতে অনেক কিছু কাজ করার চেষ্টা করে। এই কারণবশত তার, আমার মনে হলো তার পায়ে বোধহয় কখনো গ্রিস লেগেছে এবং ওই ডকের ধুলো বালি কালো আদা ওখানে লেগে ওটা কালো হয়ে আছে। সে ভালো করে পা এমনি জল দিয়ে ঢেলে ধুয়ে চলে আসে, ওটা পরিষ্কার কখনো করেনি। যখন এই হিস্ট্রিটা পেলাম, আমি তার পাটা তুলো দিয়ে, সাবান দিয়ে ওই আঙুলটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করলাম। স্পিরিট দিয়ে পরিষ্কার করলাম, দেখলাম যে পায়ের ওই কালো ভাবটা পরিষ্কার চলে গেল। তখনও কিন্তু আমার পালস নিয়ে এত অভিজ্ঞতা আমার হয়নি। এইখানে পালসটা দেখলে আমি বুঝতে পারবো, সেদিন আমার এই অভিজ্ঞতাটা হয়নি। আমি শুধু উল্টো অভিজ্ঞতা, যে তার টেস্ট টেকিং করতে তার প্রফেশনটাকে নিয়ে এই জায়গাটা তাকে বের করতে পেরেছিলাম। এই প্রফেশনটার জন্য সে কি করে, একটা লোকের কেস হিস্ট্রি থেকে হোমিওপ্যাথিক বিউটি ইজ দ্যাট, যে কেস টেকিং এ কিন্তু আপনাকে অনেক কিছু রাস্তা দেখিয়ে দেবে। একজন বড় সিনিয়র কার্ডিওলজিস্ট বলছে বার্জার ডিজিজ, পেশেন্ট বলছেন আমার ওষুধ কিচ্ছু হয়নি, আপনি দেখুন ওষুধ দিন। আমার মনে আছে পেশেন্টকে আমি লিডাম দিয়েছিলাম, লিডাম দেওয়ার পরে সে এসে বললো যে আমার একটু কমেছে, এবং তারপরের দিন যখন তার এটা করে আমি তার পরিচয় করে দিলাম, দেখলাম আঙুলটা কোনো কালো ভাব নেই, পরিষ্কার একদম। তাহলে ডিজিজ ডায়াগনোসিস এখন রং করে যান বড় ডাক্তার।
আমরা তাকে হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে তার ওটা ভালো করে দিলাম। এবং তারপর থেকে তার ফুল ফ্যামিলি থাকে ইউপিতে, কিন্তু যখনই যার যাত্রী দরকার সে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যায়। যে একজন বড় কার্ডিওলজিস্ট বলছে পা কেটে বাদ দিতে হবে, আর হোমিওপ্যাথি ডাক্তার আমাকে 50 টাকার মেডিসিন, তখন আমি অনেক কম পয়সা নিতাম, তার পায়ে ব্যথা কমে গেছে, কোনো পাটা কেটে বাদ দিতে হয়। তাই আমাদের টেস্টিং এর সময় শুধু সাইন সিমটম দেখার সাথে সাথে পার্সোনাল লাইফ যেটা আছে অকুপেশনের উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে, কারণ অকুপেশনটার সঙ্গে তার কি আছে এটাও কিন্তু নির্ভর করছে। এবং তার সাথে সাথে আজকে আমাদের যে জ্ঞানটা বাড়ছে যে যদি তার ওখানে বার্জার ডিজিজ হতো তাহলে কিন্তু ডরসাল পেডিসে আমরা কোন রকম পালসেশন পেতাম না ক্লিয়ারলি, যেটা রেডিয়াল আর্টারিতে পেতাম। তো এই হচ্ছে আমাদের পালস দেখার বিভিন্ন পজিশন। এই সব জায়গাগুলোকে আমরা দেখব। সাইন সিমটম যেগুলো মোটামুটি আলোচনা করার আগের দিনও করেছি। ভলিউম, ভলিউম হচ্ছে এর পরের দিয়ে আমরা আলোচনা করব। ভলিউম আমরা পালসটা নর্মাল না স্লো না ফাস্ট, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এবং এইগুলো আমরা কিন্তু আমাদের মেট্রিয়া মেডিকাতে আমাদের রেপার্টরিতে এগুলোকে পরিষ্কার দেওয়া আছে। কীরকম দেখুন, রেপার্টরিতে যদি আমরা যাই কমপ্লিট, আমি এটা যদিও আছে বলে আমার সুবিধে হয়েছে, আমরা যদি হার্ট অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারে যাই সেখানে পালসের মধ্যে আমরা পাবো কি বিভিন্ন সিমটম পাবো। অ্যাবনর্মাল পালস, অ্যাক্সিলারেটেড পালস, অল্টারনেটিভ পালস, অডিবল, বাউন্ডিং, এর মধ্যে মেডিসিন কোথায় কন্ট্রাক্টেড, এক্সাইটেড, ফুল পালস, হার্ড পালস। এবারে হার্ড পালস ধরুন, আমাদের মেনলি আমরা দেখি কি হার্ড পালস, টেন্স পালস, স্লো পালস, ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ, ফাস্ট পালস। তো এই দেখুন এখানে হার্ড পালস কখন হার্ড হয়, সকালে, দুপুরে, সন্ধ্যায়, যখন সে সিঁড়ি চড়ে উপরের দিকে যেতে চায় তখন তার এটা বাড়ে। তাহলে এই সিঁড়ি চড়ে উপরে যেতে অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেশন। আবার এখানে কি বলছে স্টেয়ার, ক্লিয়ার হয়ে গেল। তাই সিঁড়ি চড়ে উপরে গেলে তখন তার হার্ড পালস হয়। ডিউরিং কনভালশন, ডেলিভারির সময়, এক্সাইটমেন্টের সময়, এক্সারসাইজের সময়, সাডেনলি তার এক্সারসাইজের সময় তার সাডেনলি নর্মাল পালস খুব পালসটা হার্ড, শক্ত শক্ত হয়ে বেরোচ্ছে। বৃদ্ধ বয়সে তার পালস হার্ড হয়ে গেছে। কেন হয় বৃদ্ধ বয়সে পালস হার্ড কেন হয়? কারণ ভেসেল ওয়ালগুলো থিকেন্ড হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। এটা খুব নর্মাল সিমটম, এটা কিন্তু কোনো আনকমন সিমটম নয়, এটা কমন সিমটম। তো আমরা কিন্তু আমাদের মেট্রিয়া মেডিকা বা রেপার্টরিতে কিন্তু আমরা পালস নিয়ে প্রচুর সিমটম আমরা পাই, এবং রেপার্টরিকে যদি আমরা হাতে নিয়ে কাজে লাগাতে পারি তার থেকে আমরা অনেক তাড়াতাড়ি মেডিসিনকে আনতে পারি, এবং সাথে সাথে আমরা ডিজিজ ডায়াগনোসিসটাও করতে পারি। এই পর্যন্ত আমি বললাম বলে আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। পরের দিন দেখছি আমরা এর সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন, আর এবং কারণ আমি কলেজে পড়াতে গেলে লাভ নেই, কেন ওয়েভটা এরকম হয় সেটা আমি পরের দিন বলে দেবো। কখন ডাল ওয়েভ হয়, কখন স্ট্রং ওয়েভ হয়, আমি সেটা অন্য ছবি এঁকে অন্যভাবে বলে দেবো। আমি এইখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, চেষ্টা করবো তাকে যতটা পারবো প্রশ্ন। ধন্যবাদ ডক্টর অজয় কুমার দাস স্যারকে চমৎকারভাবে পার্সেল ক্লাস আমরা উপভোগ করলাম। স্যারের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। ডাক্তার আরিফ মাঝি স্যার, আপনি প্রশ্ন করুন স্যার। হ্যাঁ, নমস্কার অজয় স্যার, প্রণাম নেবেন। তো একটা জিনিস একটু জানার ছিল, ওই ব্র্যাডিকার্ডিয়ার জায়গায় যেখানে, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছিলাম ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে যেখানে 60 বিলো 60 নিচে পালসেসটা চলে যায়, স্যার এই জায়গায়
স্যার আমাদের মানে মানে ইমার্জেন্সি হিসাবে সেখানে কি সোডিয়াম সাপ্লিমেন্ট কিছু ভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারে না? এই জায়গাগুলোতে কিভাবে আমরা সাপোর্টটা পেতে পারি আর কি, মানে ধরুন এই পালস রেটটাকে বাড়ানোর ক্ষেত্রে, এটা যদি স্যার একটু বলে দিতেন স্যার খুব ভালো হতো। সাডেন দেখতে হবে আপনাকে ব্র্যাডিকার্ডিয়াটা তার সাডেন কিনা, ব্র্যাডিকার্ডিয়া তার না, সাডেন sudden হয়েছে আপনি বলছি, আচ্ছা দেখতে হবে আপনাকে ব্র্যাডিকার্ডিয়াটা সাডেন হয়েছে কিনা, নাকি ব্র্যাডিকার্ডিয়া তার দীর্ঘদিন ধরে চলছে। যখন আপনার এরকম আসবে সাডেন ব্র্যাডিকার্ডিয়া, তাহলে আপনাকে পজিশনগুলো বের করতে হবে। কি কি পজিশনগুলো আছে সেগুলো আমি খুব ডিসকাস করেছি। আবার ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে সাডেন কোনো শক সে পেয়েছে কিনা, যেটাকে আমি বলেছিলাম ভেসোভেগাল অ্যাটাক। সাডেন কোনো শক সে পেয়েছে কিনা, এই জিনিসটাকে সবার আগে দেখতে হবে। তার কাছ থেকে তার হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রির মধ্যে পজিশনটাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে। যেরকম পজিশন পাবেন তার উপরে আপনাকে মেডিসিন দিতে হবে। ব্র্যাডিকার্ডিয়া হওয়া মানেই যে সেখানে সোডিয়াম কম পড়েছে তা নয়, সোডিয়াম ক্লোরাইডও দিতে হতে পারে, ক্যালসিয়ামও দিতে হতে পারে। প্রথম কথাই হচ্ছে কেন হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, তার মানে এসএ নোড সেখান থেকে প্রপারলি রেগুলার ওয়াইজ আপনার ইম্পালস জেনারেট করতে পারছে না। দেখা গেল একটা পেশেন্ট তার নর্মাল প্রেশার থাকে বা সাবনর্মাল প্রেশার থাকে, কিন্তু সে ব্র্যাডিকার্ডিয়া, পালস রেট তার কখনোই 60, 58, 55, 62 এর বেশি তার কখনোই ওঠে না। তাহলে এই যে ভেসোভেগাল, এই যে তার ব্র্যাডিকার্ডিয়া, এই ব্র্যাডিকার্ডিয়া তার দীর্ঘদিন ধরে চলছে। আপনার খোঁজ নিন, ভালো করে আপনি যাওয়ার চেষ্টা করুন, দেখবেন তার কোনোরকম মাইল্ড সিমটম একটা পাবেন, মাইন্ডের কোনো একটা ট্রেস পেতে পারেন। এটা একটা হতে পারে। সাডেনলি আপনি দেখলেন সে অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ সে রোদে ছিল, সেখান থেকে হতে পারে। সে লোকটা বায়ার দিয়ে আসছিল, আস্তে আস্তে তার চোখের সামনে কোনো মাংস দোকানদার ভেতরে খাসি কাটার কথা, সে খাসিটাকে রাস্তার উপরেই সে কেটেছে এবং তার থেকে যে ব্লিডিংটা হচ্ছে, ব্লাডটা দেখে সে সহ্য করতে পারেনি। ইট ইজ অলসো ভেসোভেগাল অ্যাটাক। তাহলে পজিশনটা আপনাকে খুঁজতে হবে। যখনই এরকম পজিশন পাবো তখন কি হয়, তার বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্স চেঞ্জ হবে, সেক্ষেত্রে আপনাকে সোডিয়াম ক্লোরাইড তাকে ম্যানেজমেন্টের জন্য দিতে হবে উইদাউট মেডিসিন। আর ওই পজিশনটা সরে গেলে সে ভালো হয়ে যাবে। আর যদি দেখা যায় তার ইডিমা হয়েছে, আর যদি দেখা যায় তার চোখ হলুদ হয়ে গেছে, তার বিলিরুবিন হাই হাই করে বেড়ে যাচ্ছে, পায়খানা সাদা হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, আপনি তাকে এক্সামিন করলেন, লিভারটা এনলার্জ বলে মনে হচ্ছে, ওখানে হাত দিয়ে চাপলে তার ব্যথা লাগছে, প্রপারলি লিভারে হচ্ছে না, একটু লিভারটা এনলার্জ কিন্তু লিভার থেকে একটু নিচের দিকে, সিভিলিতে অবস্ট্রাকশন হয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস তার দেখা দিয়েছে, যদি এই ধরনের কোনো ব্যাপার দেখা দেয় তাহলে হতে পারে। বা সে নর্মালি সে কিছু হার্টের মেডিসিন খায়,
গতকাল রাতে সে ভুলবশত বা সে ইচ্ছা করে হোক বা সে দোকান থেকে ওষুধ কিনে আনতে গিয়ে তাকে ভুল করে দিয়ে হোক, ডিজিটাল গ্রুপের মেডিসিন দিয়ে ফেলেছে। এই মডার্ন মেডিসিনের ডিজিটালিস্ট যখন তাকে দিয়ে ফেলেছে, তার সাডেন ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তাকে দেখতে হবে তার হার্টের মধ্যে আপনি যে সাউন্ডগুলো পাচ্ছেন সেখানে অ্যাওর্টিক ভালভের সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কিনা। তাহলে দেখতে হবে ট্রাইকাসপিড ভালভের সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কিনা। কোথায় দেখবো? both side of the sternum second intercostal space। তখন কিন্তু আমি তার বেসিকে দেখবো না বা তার অ্যাপেক্সে আমি দেখবো না, অ্যাপেক্সটাকে অত জোর দেবো না। আমি তখন দেখবো তার সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের বোথ সাইডে স্টেথো লাগিয়ে সেখান থেকে আমি প্রপারলি সাউন্ড পাচ্ছি কিনা। এইগুলো আমরা দেখবো। তার টেম্পারেচার দেখবো, যার তার বডি টেম্পারেচার হাই কিন্তু পালস রেট কম, তার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে প্রচুর, ঘাড় নিচু করতে পারছে না, ম্যানিনজাইটিসের সিমটম দিচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। আপনারা কি ব্র্যাডিকার্ডিয়ার জন্য তখন আপনি সোডিয়াম ক্লোরাইড দেবেন না ম্যানিনজাইটিস ট্রিটমেন্ট করবেন? সুতরাং আমাদেরকে দেখতে হবে সেই জায়গাটা যে পজিশন অফ দ্য ডিজিজটা কি, সেই বুঝে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে সোডিয়াম তো অবশ্যই দিতে হবে, সোডিয়ামের সাথে সাথে তাকে ক্যালসিয়াম বা ক্লোরাইড সেখানে দিতে হবে, সলিউশন তাকে চালাতে হবে। আমরা যদি হাতে কাছে কিছু না পাই, আমরা তখন করি কি, নুন চিনির জল গুলে খাইয়ে দিই, ধীরে 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 তাকে বারবার যদি খাওয়াই, তখন তার এই ব্র্যাডিকার্ডিয়াটাকে ওভারকাম করতে হবে। নেক্সট স্যার আর একটুখানি স্যার, আর এটা কি ব্লাড লস থেকেও হতে পারে? যখন পিরিয়ডের সময় যে ব্লাডটা লস হয় সেখান থেকে ব্র্যাডিকার্ডিয়া বা অ্যানজাইটি থেকে তো বললেনই হয়। দেখুন, ব্লাড লস থেকে যদি হয় ট্র্যাকিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা বেশি। সাডেন ব্লাড লসে আপনাকে ব্র্যাডিকার্ডিয়া হয়ে ট্র্যাকিকার্ডিয়াতে চলে যায়। সাডেন ব্লাড যদি প্রফিউজ ব্লাড লস হয়, প্রফিউজ ব্লাড লস যদি প্রচুর ব্লাড লস হয়, তাহলে কি হবে? হিমোগ্লোবিন শর্ট হবে, আরবিসি কমে যাবে, আরবিসি ফিল আপ হতে সময় লাগবে। আরবিসি কম হওয়া মানে সেখানে হিমোগ্লোবিন কম হবে, হিমোগ্লোবিন কম হওয়া মানে হার্টে অক্সিজেন কম আসবে, হার্টে অক্সিজেন কম হওয়া মানে হার্ট বেশি বেশি করে পাম্প করবে। আমি যেটা একটু আগে বলছিলাম, বারবার করে বলবো আমাকে অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। সে অক্সিজেনের জন্য নিজের বেশি অক্সিজেন নেওয়ার জন্য যে বেশি কন্ট্যাক্ট করবে, বেশি কন্ট্যাক্ট করলে তখন ট্র্যাকিকার্ডিয়া হবে, নট ব্র্যাডিকার্ডিয়া। অনেক ধন্যবাদ স্যার। নেক্সট বলছিলাম কি যে আমরা তো দেখেছি যে যখন আমাদের করোনার চলছিল তখন আমাদের পালস অক্সিমিটার সব জায়গায় ব্যবহার হচ্ছে। পালস অক্সিমিটারটা কিন্তু স্যার আমাদের তো, আপনি যে আমাদের যেসব জায়গায় পালস মাপি সেই সব জায়গায় তো দেয়া যায়নি। সেটা কি করা হয়েছে যে ওটা আঙুলের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ তর্জনী বা তারপরে মধ্যমার মধ্যে ওই পালস অক্সিমিটারটা দেওয়া হয়েছে। এবং হসপিটালেও যে আপনার যে মনিটরিং করা হয় আইসিইউতে, সেটাতেও দেখা যায় যে পেশেন্টের আঙুলের মধ্যেই ওরা ওই পালস অক্সিমিটারের মতো যে ওইটা দিয়ে রাখে। তাহলে স্যার আঙুল থেকে যদি ওইখানে, এবং পালসটা কিন্তু ওখান থেকে দেখা যায়, তাহলে আঙুল থেকে যদি পালস পাওয়া যায় তাহলে আমরা আঙুলে কেন দেখি না? আচ্ছা, এখনো পর্যন্ত আপনি যেগুলো তো বললেন কোনোটাই তো আঙুলের মধ্যে আমরা দেখি না আমাদের জায়গাগুলো, এইটা কি ব্যাপার? একদম ঠিক। টেকনোলজিটা কি? টেকনোলজিটা হচ্ছে ইলেকট্রনিক টেকনোলজি। যেটা ইলেকট্রনিক টেকনোলজিতে আর ম্যানুয়াল টেকনোলজির মধ্যে পার্থক্য হচ্ছে আপনি হাতে দেখে ফিল করছেন, আর ইলেকট্রনিক টেকনোলজি যেটা হচ্ছে সেটা তার ওখান থেকে একটা ওয়েভ, নিজের থেকে একটা রে তার বডির মধ্যে পাঠাচ্ছে, তার থ্রু দিয়ে সে সেখানে মেজারমেন্ট করছে।
ওখানে কিন্তু আপনি হাত দিয়ে কোনো পালস পাবেন না, ইলেকট্রনিক ওয়েবের থ্রু দিয়ে সে কিন্তু ওখানে ওটাকে বের করছে। আমার 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 যেটা এর থেকে বেরোবে, কারণ আর্টারি সব জায়গাতে আছে, ক্যাপিলারি থেকে ওটা নিচ্ছে, ক্যাপিলারি পর্যন্ত চলে যাচ্ছে, ক্যাপিলারি তো একটা ওয়েব যাচ্ছে, সেই ওয়েবটাকে মাল্টিপ্লাই করে ওখানে বের করছে যে রেডিয়াল আর্টারিতে কি ওয়েব হতে পারে। অক্সিমিটারে তার অক্সিমিটারে কি আপনাকে দেখায় 72 অক্সিজেন কি পরিমাণে আপনার বডিতে ব্লাডের মধ্যে আছে সেইটাকে বের করে, ওখানে পালস বের করে না। অক্সিজেন স্যাচুরেশন রেট নট বিলো 90। না স্যার, ওখানে SpO2 সঙ্গে পালসও আছে স্যার। আপনার SpO2 সঙ্গে পালসও আসে, আপনার মেনলি ওরা যেটা দেখে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা, ওরা কিন্তু ওখানে পালসটার উপরে ওখানে যে জোরটা দেয় না, সেখানে জোরটা দেয় কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল, এবং সেইখান থেকে ওরা দেখে যে বডিতে ঠিকমতো অক্সিজেন আসছে কিনা। পালসটা ওখানে দেখায় কত পালস আছে, এটা কিন্তু ইলেকট্রনিক্যালি, তারা কিন্তু ইলেকট্রিক ওয়েভ একটা চালায়, ওখানে কোনো কিছু ফুটো করে না, কোনো তারও লাগায় না, কিছু না। যেমন আল্ট্রাভায়োলেট রে দিয়ে আপনার ওখানে ভেতর থেকে আপনি জানতে পারেন যে কি আছে না আছে। আল্ট্রাভায়োলেট রে যখন যায় তখন কি আপনি দেখতে পান যে কোথা দিয়ে যাচ্ছে? ফ্রোজেন শোল্ডার হলে আল্ট্রাভায়োলেট রে দিয়ে আপনি এখানে তার ম্যাসাজ করায়। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু মডার্ন টেকনোলজির সঙ্গে কিন্তু আপনার এইগুলোকে আপনি মেলাতে পারবেন না। আপনি এখানে হাত দিয়ে কখনো ওখানে পাবেন না, কারণ ওখানে হাত দিয়ে কিছু দেখার জায়গা নেই। ক্যাপিলারিকে আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন না। সেক্ষেত্রে আমার যে আরেকটা প্রশ্ন, যে ক্যাপিলারিতে আমরা যে পালস অক্সিমিটারে যে পালসটা পাওয়া যাচ্ছিল বা যে পালসটা আসছিল, সেইটাকে যদি আমরা এই দিকে ধরি, মানে রেডিয়াল বা ব্রেকিয়াল আর্টারিতে যদি ধরতে হয়, তাহলে কিরম কি রেশিওতে ধরবো স্যার? সেম ওখানেও কিন্তু আপনার পালস রেট সেমই দেখায়। অক্সিমিটারে আপনাকে পালস রেট আপনার রেডিয়ালে যা দেখায় সেটাই দেখায়, রেডিয়ালে পালস রেটটাকেই দেখায়। এখানে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, তাই তো? এখানে কোনো ক্যালকুলেশন ব্যাপার নেই, ওটা মেশিন নিজে ক্যালকুলেট করছে, তাকে প্রোগ্রামিং করে দেওয়া আছে, তাকে প্রোগ্রামিং করে দেওয়া আছে। তুমি যদি এই ওয়েভ পাও, তাকে তার প্রোগ্রামিং করে দেওয়া হয়, তাহলে তোমার রেডিয়াল আর্টারিতে এই বিটিংটা হবে, এটা প্রোগ্রামিং করে দেওয়া আছে। ওখানে কোনো অক্সিজেন নিচ্ছে না, ওখানে মেশিনটা কোনো অক্সিজেন নিচ্ছে না, সে ওয়েভের থ্রু দিয়ে দেখছে, ওখান থেকে একটা ইলেকট্রনিক ওয়েভ তার বডির মধ্যে চলে যাচ্ছে, ইলেকট্রিক রে একখানা চলে যাচ্ছে, সেখান থেকে বলছি যে ব্লাডের মধ্যে এত পার্সেন্টেজ অক্সিজেন আছে, এখানে রক্তও বের করছে না। ওকে, স্যার এই ধন্যবাদ। অটোমেটেড যে বিপি চেক মেশিন গুলো, এইগুলো তো স্যার পালস দেখায়, এটা মনে হয় ঠিকঠাকই দেখায়। দেখুন, আমি আজ পর্যন্ত কোনো অটোমেটেড মেশিনের উপরে ভরসা করতে পারিনি, কারণ ওখানে অনেক ইরেগুলারিটিস পাওয়া গেছে। প্র্যাকটিক্যাল দেখবেন আপনি, মার্কারি যে বিপি মেশিনগুলো আছে, তার সঙ্গে আপনার যে ডায়াল মেশিনগুলো আছে, দুটোর মধ্যে ডিফার করে, আবার যেগুলো অটোমেটিক আছে তার মধ্যেও ডিফার করে। হ্যাঁ স্যার, তা করে স্যার। ওই কিছু গাইডলাইন্স দিয়েছিল, মানে কিছু মেশিনের নাম বলেছিল, তো ওর মধ্যে দিয়ে কয়েকটা মেশিন দেখলাম ভালো কাজ করে আর কি, কোম্পানির নাম বলেছিল ওরা। হতে পারে, আমি আমার মোটামুটি অভিজ্ঞতা যেটুকু দেখেছি, আমি ওর উপরে অতটা বিশ্বাস রাখতে পারিনি। হ্যাঁ, পার্থদা। তার মানে স্যার ওই মার্কারিগুলি সব থেকে বেস্ট হবে, যেটা ডায়াল আছে, ডায়াল যে এগুলো, ওগুলো ঠিক মার্কারি বেস্ট। আচ্ছা, ঠিক। পার্থদা যেটা বলেছেন, আমাদের পালস, শুধু পালস নিয়ে
রবিন মার্ফির যে রেপার্টরি আছে সেখানে পালস চ্যাপ্টার আছে, পালস চ্যাপ্টারে প্রচুর তার সিমটম দেওয়া আছে, প্রচুর সিমটম দেওয়া আছে, রুব্রিক সাব রুব্রিক সমস্ত দেওয়া আছে। স্যার রবিন মার্ফিতে পাবো না এটা? হ্যাঁ, রবিন মার্ফিতে পাবেন। হ্যাঁ স্যার, ওইটার উপরে ক্লাস নেবেন, এইগুলো হয়ে গেলে হ্যাঁ, রবীন্দ্র ওটা ওটা মার্কেট ওটা ওইটা ওইটা আগে ফিজিওলজিক্যাল সাইডগুলো শেষ করে নিয়ে তখন গিয়ে আমি ওই মেডিসিনে হ্যাঁ ঢুকবো বললাম তো। হ্যাঁ 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 স্যার, এই রেপার্টরিটার মধ্যে ওটা ঢুকে। রবিন মার্ফিতে আছে, আমি একদম রবিন মার্ফি আপনাদের সামনে ইয়ে করে স্ক্রিনশট দিয়ে দেখাবো। স্যার জমিওতে আপনি যেটা ব্যবহার করছিলেন জমিও তো? জমিও নয়। জমিওতে সব বাইফার্কেশন করে দেয়া আছে না স্যার? হ্যাঁ, জমিওতে সব বাইফার্কেশন করে দেয়া আছে তাই না? বাইফার্কেশন বলতে আমি বলছি যে জমিওর সঙ্গে ওই যে আমাদের আগে আগে যে ইয়েটা, ওর যে পার্থক্য কি স্যার দেখেছেন? জমিওতে আরো কিছু, র্যাডারের সঙ্গে? র্যাডারের সঙ্গে র্যাডারে সিনথেসিস দেওয়া আছে, জমিওতে সিনথেসিস নেই। র্যাডারে সিনথেসিস আছে, জমিওতে কমপ্লিট আছে, এই পার্থক্য। ও জমিওতে সিনথেসিস দেয়নি? না, জমিও সিনথেসিসের ইয়ে নিয়েছে র্যাডার। দেখুন, পালস চ্যাপ্টার মার্ফিতে যা আছে অন্য কোনো ইয়েতে অত নেই। ইডিমা হয়েছে, ভালো থাকবেন। অ্যাসাইটিস হয়েছে, সেখানে স্লো পালস হয়েছে, তার জন্য স্লো পালসে অ্যাসাইটিসে দেখাচ্ছে যে হাইড্রোথোরাক্স, বুকে জল জমে গেছে। সেখানে দেখাচ্ছে যে মেডিসিন কি আছে, ভিউ মেডিসিনে দেখাচ্ছে একটাই মাত্র মেডিসিন, অ্যাপোসাইনাম, 4th গ্রেডেড মেডিসিন, একটাই মেডিসিন, পালস স্মল অ্যাসাইটিস উইথ হাইড্রোথোরাক্স, একটাই মেডিসিন দেখাচ্ছে, অ্যাপোসাইনাম ক্যানাবিয়াম। ধন্যবাদ স্যারকে, চমৎকারভাবে স্যার বুঝিয়ে দিলেন। আমাদের ক্লাসের আজকে শেষ পর্যায়ে আমরা সময় প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা দু একজন স্যারের মতামত নিয়ে আমাদের ক্লাসটি শেষ করতে যাচ্ছি। আমাদের ক্লাসের উপর মতামত ব্যক্ত করার জন্য পার্থপ্রদীপ স্যারকে অনুরোধ করছি। পার্থপ্রদীপ স্যার। মতামত তো দেওয়াই হয়েই গেছে একরকম। আজকাল ক্লাস হয়েছে খুব সুন্দর, এবং অজয়দা তো ওটা আগে থাকতেই ভেবে রেখেছেন, ওই জন্য খুব ধন্যবাদ। এটা খুব ভালো ক্লাস হয়েছে এবং উপভোগ্য ক্লাস। স্যারকে অনেক ধন্যবাদ, এবং আগামীতে স্যার তো সেই প্ল্যানের মধ্যে রেখেছেন। আপনাদের না দাদা, একটা আমরা যেটা করি, যেমন আমরা বলি আমাদের সাইন সিমটমের উপরে বেশ করে আমরা করবো, সিমটমটাকে জোর দিই, সাইনটাকে ভুলে যাই। এই জায়গাটা যদি মাথা রাখা যায়, যদি কম্বাইন না করা যায় না, তাহলে আমাদের ফেলিওরের জায়গাটা। না, অনেক আছে তো, সাইনটাকে তো জোর দিতেই হবে। আপনি খুব ঠিক কথাই যথাযথ বলেছেন। এবং সেখানে অনেক সময়, যেমন ধরুন ওই যে কিডনির ক্ষেত্রে যেমন দেখা যায়, গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে যেমন একটা ফেসে বা ওই যে আইলিডে সোয়েলিং, আপার বা লোয়ার বা বোথ, এইসবগুলো। তারপরে ধরুন ওই যে পিঠের উপরে যে ইডিমা হয় বিভিন্ন রকম কার্ডিয়াক প্রবলেমের জন্য, এগুলো তো আমাদের অনেক কিছু দেখায়। তারপরে ধরুন একটা অ্যানিমিক কন্ডিশন, এগুলো সব সাইন। তারপরে ধরুন আপনি যেটা বললেন, ইন কেস অফ জন্ডিস, বিলিরুবিন লেভেল বেড়ে গেছে, প্রথম সাইনটাই তো দেবে ওই আপনার আইলিডের ওই সব হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। একটা এনিমিক পেশেন্ট, সেও তো বোঝা যায়। এগুলো সব সাইন। সাইনে তো কিছু আছেই। এবং অনেক সময় সাইন দেখে আপনি রেগে গেছেন বা আপনি খুব দুঃখ পেয়েছেন, এটা আপনার মুখ দেখেই বোঝা যায়, এটাও তো সাইন, তাই না? এগুলো সব অবজেক্টিভ সিমটম।
এবং এত জোর আছে। একদম আর আমাদের টোটাল এই জায়গাটা আমরা বেশিরভাগ সময় মানে ইয়ে ইয়ে করে যাই, ওভারলুক করে যাই। এইটাই কিন্তু একদম আমাদের একটা বড় জায়গা। একদমই, বিশেষ করে তো আমরা পার্স দেখাটা ভুলেই যাচ্ছি। এবং আমি অনেকদিন ধরে এটা যেটা জানতাম যে আয়ুর্বেদিক ডাক্তারদের ওদের বলা হতো নারীর জ্ঞান, মানে পালস দেখে ওরা কবে মরে যাবে বা কি ধরনের অসুস্থ হয়েছে সেই নলেজটা মারাত্মক করে থাকে। তখন তো আর এত কিছু ফাইন্ডিং ছিল না, ইনভেস্টিগেশন করানো যেত না। ওরা কিন্তু এই পালস দেখেই সব কিছু বলে দিতে পারতেন। কাজে আমাদের সেই নলেজটা নেই, আমরা সেই রকম শিখতে পারিনি, এই জন্য আমাদের লেখাটা থেকে গেছে। এখন যতটা উদ্ধার করা যায় এইটি আর কি, আপনাদের হাত ধরে। এই জন্য এটা খুব আগ্রহ আমার রয়েছে। ধন্যবাদ, যদি এটা কতটা শিখতে পারি। আপনার কাছে সুনীল সেনের বইটা আছে? সুনীল সেনের ওই ইয়েটা, ওই যে প্র্যাকটিক্যাল যে মেডিসিন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, আছে মনে হয়। সুনীল সেনের মেডিসিন, আছে, সম্ভবত আছে। সুনীল সেনের যে ক্লিনিক্যাল মেডিসিনটা, বইটা যদি আমরা হ্যাঁ সুনীল সেনের বই কিন্তু মানে প্রত্যেকটা আমার, ওটা একটা নোট বই, ওটা তো আপনার টেক্সট বুক নয়, ওটা নোট বুক। সুনীল সেনের বইটা যদি আমরা একটু ফলো করি না, আমাদের মানে একটু ভালো করে যদি মন দিয়ে পড়াশোনা করতে পারি সুনীল সেনের বইটা, তাহলে দেখবেন আপনি অনেক কিছু কি রোগ হয়েছে আপনার কিন্তু হাতে তুলে দিয়ে চলে আসবে। এবারে আমাদের ল্যাকটা কোথায়? আমরা আজকে পালস নিয়ে আলোচনা করছি, শুধু পালসের মধ্যে রয়ে গেলাম। রিলেশনশিপটা দেখতে হবে। পালস যখন মানে একটার সঙ্গে আরেকটা রিলেশন দেখতে হবে। পালস মানেই হচ্ছে কিন্তু হার্ট, তো মানে অবশ্যই সুতরাং রিলেটেড তো রয়েছে, একটার সাথে একটা সম্বন্ধ রয়েছে একদম। এবার যেই দেখছেন আপনার ব্র্যাডিকার্ডিয়া, তার সঙ্গে দেখছেন চোখে আপনার কনজাংটিভায় দেখছেন ইউলিশ কালারাইজেশন হয়ে গেছে, তার একটা নসিয়া আছে, আপনার সঙ্গে সঙ্গে ব্র্যাডিকার্ডিয়া শুধু দেখলে হবে না, তাকে তো ভাবতে হবে না যে হার্টের জন্য সবকিছু হচ্ছে, তার জন্ডিসটা কি কন্ডিশন হয়েছে। তাহলে আপনাকে ভাবতে হবে। এই জায়গাগুলো আমরা ল্যাক করি, আমরা শুধু ইয়ে করে দিলাম ব্র্যাডিকার্ডিয়া, তাহলে হার্টের প্রবলেম। আর এইগুলো সবটা তো ওই সবটা তো এগুলো আবার প্র্যাকটিক্যাল কিছু কিছু শিখে নিতে পারলে অনেক ভালো হয়, কিন্তু সেই স্কোপটা আর আমাদের কাছে নেই এখন। দেখুন, আর কলেজে তো ওই রকম শেখানো হয় সব। আমাদের কলেজগুলো তো সেরকম শেখানো হয়, এটা তো এখন অবশ্য আপনি আপনার সঙ্গে একমত আমি। এখন আপনি একটা জন্ডিস পেশেন্ট পেলেন, আপনি ইউএসজি করলেন না, শুধু বিলিরুবিন টেস্টের উপর ডিপেন্ড করলেন, তাহলে কি ঠিক হবে? দেখা গেল জন্ডিসটার কারণে হচ্ছে সেখানে কিছু মাইক্রো ক্যালকুলি আপনার সিবিডিতে জমে আছে, বা এখন একটা আপনার ক্যালকুলাস আপনার কমন বাইল ডাক্টের মধ্যে আটকে আছে। কমন বাইল ডাক্টের মধ্যে যদি আপনার একটা স্টোন আটকে গিয়ে থাকে, গল স্টোন যদি আটকে গিয়ে থাকে, তাহলে কি হবে? সিবিডি দিয়ে আপনার বাইল পাস করতে পারছে না, অবস্ট্রাক্ট করছে, দ্যাট ইজ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং সেই জন্ডিসটা কি হবে? আজকে যদি আপনি যদি আজকে দেখেন বিলিরুবিন লেভেল 3.5, কালকে দেখবেন ওটা 4.4, তারপর দিন দেখবেন গ্র্যাজুয়ালি বেড়ে যাবে, ও তো এত বেশি পাস পারবে, দ্যাট ইজ দ্য অবস্ট্রাকটিভ। তারপরে ধরুন আবার ওই যে প্যানক্রিয়াসের হেড অফ দি প্যানক্রিয়াস কার্সিনোসিনাল এবং ক্যান্সার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি পারবেন? আমাকে তখন ডিসিশনটা কি নিতে হবে? এই অবস্ট্রাকটিভ জন্ডিস যদি আমি দেখি, তখন সঙ্গে সঙ্গে তাকে ম্যানেজমেন্টের জায়গায় যেতে হবে, তাকে তার ওই অবস্ট্রাকশনটা ক্লিয়ার করতে হবে। তখন মেডিসিন দিয়ে হবে না, হয় তখন মডার্ন মেডিসিনের হেল্প নিতে হবে। তখন তাকে ইআরসিপি এমআরসিপি করে ওটাকে ক্লিনিং করতে হবে, ড্রেনেজের ভেতরে যে সমস্ত ময়লাগুলো জমে আছে সেটাকে সরাতে হবে। তখন কিন্তু মেডিসিন দিয়ে হবে না, সেই মডার্ন মেডিসিনও শুধু মেডিসিন দিয়ে করবে, তখন তাকে সার্জারি করতেই হবে। সার্জারি বলতে এটা হচ্ছে সার্জারি একটা টেস্টিং সার্জারি মতো, ইআরসিপি এমআরসিপি করে টেস্ট করবে, ইআরসিপি করে ওটা ক্লিন করবে।
ওটা কোনো মেডিসিনের কাজ নয়, ওটা সার্জিক্যাল কেস। সার্জিক্যাল কেস কখনো সেখানে মেডিসিন দিয়ে হবে না। এগুলোকে মাথায় আমরা যদি রাখতে পারি তাহলে আমরা সাকসেস হবো। আর এগুলো বিশেষ করে এমার্জেন্সি তো, একটা লাইফ সেভিং ব্যাপার। ইমিডিয়েট যেখানে সার্জারি করা দরকার সেখানে মেডিসিনের রিস্ক নেবেন কোথা থেকে? হ্যাঁ, কমন বাইল আছে, স্টোন জমে গেছে, অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে গেছে, এখানে তো আর অন্য কোনো অপশন নেই আপনার, ইমিডিয়েট সার্জারি করতে হবে তখন। যেহেতু আমাদের এই ব্যাপারে খোলামেলা হতে হবে, আর আমরা যদি অবস্টিনেট হয়ে যাই তাহলে গন্ডগোল হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। আজকে যেহেতু আমাদের সময় অনেক খানি অতিক্রান্ত হয়েছে, আমরা অফিসিয়ালি আজকের ক্লাসটি সমাপ্তি টানতে যাচ্ছি। অজয় দাস স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ ও শুভরাত্রি জানাচ্ছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। অনেকে অনেকে অনেক মেসেজ করেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এখানে শেষ করছি।